বাস আসতেছিল এবং স্যারে এই শ্যাডোটা ঠিক বাসের কাছাকাছি আসায় স্যারে মনে করছিল যে ওই শ্যাডোটা গায়ের পর দিয়ে ক্রস করে বাসটাকে ক্রস করে চলে যাবে, কিন্তু বাসটা আসে মানে এমন ভাবে গাড়িটাকে মারি দিয়ে দেয়, বড় গাছের সঙ্গে বাড়ি খায় এবং সাহেবের দুই ছেলে, কাজের মেয়ে জায়গায় ডেট। পুরো ফ্যামিলি দেখা যায় শেষ। হ্যাঁ, অলরেডি এটা তো বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে 2011 সালে দেশে বাড়িতে ঈদ করতে যাওয়ার সময় অল ফ্যামিলি জায়গায় ডেট। আচ্ছা, ওই সময় পুরো পত্র পত্রিকায় এসেছিল ঘটনা। আচ্ছা, তো আর ড্রাইভারের কি হলো? ড্রাইভার গাড়ির জানালা খুলে সে সিটকে বাড়ি যায়, গাছের সঙ্গে বাড়ি খায়। বাড়ি খেয়ে আপনার তো ভিডিওটা দেখালাম আমি যে আসছে। হ্যাঁ, একটা ভিডিও আমরা দেখেছি সাদ্দাম ভাইয়ের কাছে, ভিডিওটা আমাকে দেখিয়েছে এবং যে ড্রাইভারের কথা উনি বলছেন মানে বেঁচে আছে কিন্তু আসলে পঙ্গু অবস্থায় বেঁচে আছে আর কি। সেই ভিডিওটা কখনো সুযোগ হলে, অতিথিরও যদি আপত্তি না থাকে, এই ভিডিওটা আমার যে পেজ রয়েছে, ফেসবুক পেজ www.facebook.com/rjsuman. ওই পেজে আমি ভিডিওটি আপলোড করে দিব এক সময়, চাইলে আপনারা ওখান থেকে দেখতে পারেন। তো এখন গাড়িটার কি অবস্থা? বাসটা এমন ভাবে গাড়িটাকে মারি দিছে যে শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আছে, স্যারের হাত পা কাটে বাইর করতে হয়েছে। গাড়ির স্টেজিংটা পুরো সাহেবের বুকে চলে গেছে, সাহেবের পিছনে ছিল সাহেবের দুই বাচ্চা, কাজের মেয়ে জায়গায় ডেট, ড্রাইভার তো দরজা কেমন সিটকে বাড়ি চলে গেছে। আর ম্যাডাম জীবিত ছিল, পরে ম্যাডামকে দিনাজপুর মেডিকেল কলেজ থেকে আনার পর ঢাকায় কিছুদিন থাকবে ম্যাডাম মারা যায়। এই গাড়িটা দিয়ে হচ্ছে ওই যে একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট করেছিল গাড়ির মালিক। জি জি। এবং সেটা কি এই রাস্তাতেই? ওই রাস্তাতেই। জানি না আদৌ কানেকশন আছে কিনা, মনে হচ্ছে যে এখন কিছু একটা কানেকশন হতে পারে। যে রাস্তাতে উনি একটা দুর্ঘটনা ঘটিয়েছিলেন, একটা বাচ্চা মারা গিয়েছিল আনফরচুনেটলি, অনিচ্ছাকৃত, কিন্তু পরবর্তীতে ঠিক ওই জায়গাতেই পুরো ফ্যামিলি সহ তারই মৃত্যুবরণ করতে, তাও কঠিন ভাবে। জি। হয়তো ঘটনাটা শুনে অনেকের কাছেই অনেকটা কাল্পনিক মনে হতে পারে, কিন্তু আসলে বিষয়গুলো তো এরকমই, যেখানে আসলে কোনো লজিক বা এই ধরনের কোনো কিছু কাজ করে না। অপমৃত্যুগুলোর ক্ষেত্রে বলা হয় যে এই ধরনের মৃত্যুর ক্ষেত্রে যে শরীরের মায়া ত্যাগ করতে পারে না, তারা কোনো একটা শরীর চায়, কোনো না কোনো ভাবে সেই শরীর আশ্রয় করে থাকতে চায়। তারপরে ভাইয়া একটা দুঃখের বিষয় যে এই দুর্ঘটনার পর তার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে চলে যায় অন্য জায়গায়। আমি জানি না এর নেক্সট ফিউচার কি আছে, তবে সুস্থ হোক, আমরা দোয়া করতে পারি অতটুকু। সবার কাছে দোয়া চাচ্ছি তার জন্য। আচ্ছা সাদ্দাম ভাই, আরো কিছু ঘটনাও আপনার কাছে আছে বলে শুনেছি, আমরা একটু এবার পরবর্তী ঘটনার দিকে যেতে চাই। জি, আমি যখন নেক্সট যে ঘটনা বলবো সেটা আমার এক বড় ভাই, আমাদের এই এলাকায় বাসা। তো সে স্বাস্থ্য অধিদপ্তরের যে কোনো সরকারি গাড়ি চালাতো, অ্যাম্বুলেন্স চালাতো। তার সঙ্গে আমার হসপিটালের পরিচয়। সে কিন্তু বিশাল লম্বা, 6 ফুটের মতো লম্বা, অনেক চুল দাড়ি টাড়ি দেখিয়ে দিছে, শুকনো চেহারা। আমার দেখে তাকে আমি প্রথমে চিনতেই পাইনি, কিন্তু সে আমাকে চিনতে পেয়েছে। তারপর বললাম, ভাই আপনি এখানটে কি খবর, কেমন আছেন? বলছে খুব ভালো। চা খাওয়ার সময় তার একটা খেয়াল করলাম তার গলায় 3টা তাবিজ আর কাক। কাক কিন্তু সাধারণত 2 ধরনের, একটা ছোট তার গলার পাশে দাঁড় কাক থাকে, আর একটা বড়, পুরোটাই ব্ল্যাক। সেই কাকের ঠোঁট আর 3টা তাবিজ তার গলার মধ্যে। আমাকে এটা দেখে আমি তার সঙ্গে মজাও করতে যে ভাই কি ব্যাপার, আপনি এগুলো রাখতেছেন, আপনার কি সন্ন্যাসী হওয়ার ইচ্ছা আছে নাকি? সে বললো যে ভাই বহুত কষ্টে রাখতেছি, কেউ সহজে এগুলো রাখে? তারপর তার কাছ থেকে আমি বিস্তারিত ঘটনা শুনলাম। সে বললো যে বগুড়ায় কোন এক সরকারি বড় হসপিটালে সেই অ্যাম্বুলেন্স চালাতো। আচ্ছা, অ্যাম্বুলেন্স চালাতো, সেখানে তার ওয়াইফ সরকারি কোয়ার্টারে থাকতো। তো অ্যাম্বুলেন্স চালাতে 100 ছিল বসার সময় এক ডেড বডি নিয়ে যাওয়ার জন্য তাকে অফিস থেকে কল করা হয়। তো সে বললো ঠিক আছে, আমি বিকালবেলা আসে সন্ধ্যার সময় ডেড বডিটাকে রেখে আসবো। তো তারপর সে আসলো, আসার পরে দেখলো যে এক ডেড বডি এবং তার পাশে তার ওয়াইফ কান্নাকাটি করতেছে। তো হসপিটালের সিস্টার থেকে জিজ্ঞেস করলো, তো সিস্টার বললো যে এই লোকের ছেলে আসছিল, ছেলে আসে তাকে ভর্তি করে চলে গেছে, আর পরে কোনো খোঁজ খবর নিতে আসেনি। তো যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে ডেড বডিটাকে পৌঁছে দিতে হবে। পরে সেই ড্রাইভার নিজে সেই বয়স্ক মহিলার কাছে গেল এবং যা বললো, চাচি আপনি যদি আপনাকে নিয়ে যায় আপনি অ্যাড্রেসটা বলতে পারবেন? মহিলা বললো হো বাবা পারমু, তাদের তো একটা গভর্নমেন্ট ফি আছে। সে বললো চাচি এই পয়সা আপনি দিতে পারবেন? সে বললো, মহিলা বললো জি বাবা, আমি বাসায় গেলে পয়সা দিতে পারবো। তারপরে সেই অ্যাম্বুলেন্সটা সেখানটা এসে রাখলো, রোড বয়রা তাদের ডেড বডি গাড়িতে তুললে, মহিলা গাড়িতে উঠলো। সে গাড়িতে উঠলো, গাড়িতে উঠার পর কেমন ফিল করতেছে গাড়িটা অনেক গরম। তো ঠিক আছে, সে মানে শুধু এই ডেড বডি আছে গাড়িতে, আর ওনারা 2 জন, আর ডেড বডি আর ওই মহিলা। জি জি জি, ওই মহিলা কথাবার্তা কমে বলতে দিল, হুম হুম করে কান্নাকাটি করতেছে গাড়িতে। সময় বগুড়া থেকে একটু গ্রাম সাইডে মোকামতলা ফলে যে রাস্তায়, তো মেইন রাস্তার সঙ্গেই পাশে মাঝখানে হতে 20-25-30টা বাড়ি হবে এই ধরনের, শুধু গাড়ি যেতে পারে না, মানে একটা ভ্যান রিক্সা চলাচল করতে পারে এই ধরনের রাস্তা। তো সেই দিন ভাগ্যক্রমে তার সঙ্গে কেউ যায়ও নাই। সেই গাড়িটাকে, ওই মহিলাকে এবং ডেড বডিটাকে গাড়ির মধ্যে রেখা গাড়িটা এমার্জেন্সি লাইট দিয়ে, আর গুটি গুটি বৃষ্টি পড়তেছে, সে আসতে ছেলেটাকে ডাক তার বাসায় আসে, টিনের দরজা ঠক ঠক করে টিনের দরজা নক করতেছে।
একবার সে নক করলো, অনেকক্ষণ ধরে কোনো আওয়াজ নাই। পরে সে আরেক বাসায় গেল, বলবো থেকে বললো কে? তো সে বললো ভাই আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভার, ডেড বডি নিয়ে আসছে আপনার বাবা, আপনি শাহিন ভাই বলতেছেন? বলে শাহিন ভাই না, আসলে ছোট ভাই। বলে ঠিক আছে, আপনার বাবা ডেড বডি নিয়ে আসছে, আপনারা উঠেন। তার ওয়াইফ সবাই উঠে আসলো এবং আশপাশে সবাইকে ডাক দিল, সবাই রীতিমতো উঠে গেল। তারপর সেটাই বললাম আপনার বাবা হসপিটালে ভর্তি করে রাখে আসছেন, আপনার মা গাড়িতে কান্নাকাটি করতেছে, আপনারা 2 দিন হয়ে গেলো কোনো খোঁজ খবর নিচ্ছেন না। যখন বললো যে আপনার মা গাড়িতে হসপিটালে একা কান্নাকাটি করতেছে, গাড়িতে বসানো মারা, সবাই রীতিমতো অবাক। বলছে কে আমার মা, কি বলছেন আপনি? সে বলতেছে কি বলেন আপনি, আমার মা তো আজ থেকে 1 বছর আগে মারা গেছে। আচ্ছা। তো সারা সবাই মিলে লাইটটা নিয়ে অ্যাম্বুলেন্সের কাছে আসতেছিল, আর সে অ্যাম্বুলেন্সটা খুলে দিলে দেখলো যে শুধু ডেড বডিটা আছে, ওইখানে কোনো লোক নাই। ডেড বডিটা ছিল, ডেড বডি ছিল। ওনাদের বাবা যদি হসপিটালে ভর্তি থাকে তো ফ্যামিলির কোনো না কোনো একজন মানুষ তো থাকবে, তাকে কে ভর্তি করিয়েছে? তার 2 ছেলে নিয়ে যা তাকে ভর্তি করে রাখে আসছে, কিন্তু ছেলেগুলা ভর্তি করে রাখার পর আর পিতার কোনো খোঁজ খবর রাখেনি। আচ্ছা। তো সেইখানটায় এক মহিলা ছিল, সে বলছে আমার স্বামী এবং আমার ছেলে পরিচয় দিয়েছে, সেই মহিলাটা ছিল এবং ওই লাশের সঙ্গে ওই শুধু ওই মহিলাটাই আসছিল এবং পুরো রাস্তা দেখাই দিয়েছে মহিলাই, যায় দেখে যে কোনো নাই, কিন্তু গাড়িতে কেউ যে উঠছে পায়ের ছাপ ডেড বডির পাশে পাওয়া গেছে। এই জায়গায় তো ড্রাইভার ওইখানটায় সেন্সলেস হয়ে পড়ে যায় এবং তারা তাদের মতো ডেড বডিটাকে নামে নেয় এবং সেখানে গাড়িতে হসপিটালে তার আইডি কার্ড দেখে তার হসপিটালে ফোন করা হয় এবং পরে অফিস থেকে লোকজন তাকে নিয়ে আসে। এটা এই নিয়ে অনেক পরে কৌতূহল সৃষ্টি, অনেক কথাবার্তা সৃষ্টি হয় এবং সেখানে হসপিটালের সিসি ক্যামেরাতেও দেখা গেছে যে এক মহিলা আর ডেড বডি গাড়িতে উঠছে এবং সেই সিসি ক্যামেরাতে স্পষ্ট মহিলার চেহারা দেখা গেছে। স্পষ্ট মহিলার চেহারা না, কারণ মহিলাটা ঘোমটা দিয়েছিল। অনেক জিনিস বলতে ভুলে গেছিলাম যে মহিলা যখন কান্নাকাটি করতেছিল, মহিলাটা ঘোমটা দিয়েছিল, অনেক ঘোমটা। আমি জানি না আমার লিসনার যারা রয়েছে তারা কিভাবে ঘটনাটা নিতে পারবে, এতটুকু শুধু বলি যে আমাদের ডরে যখন কোনো অতিথি এসে তাদের ঘটনাগুলো বলে, আমরা চেষ্টা করি আমাদের তরফ থেকে যতটুকু সম্ভব জাস্টিফাই করার বিষয়গুলোকে। পুরো বিষয়টা আপনাদের উপরই আমরা ছেড়ে দিব যে আসলে এই ঘটনাগুলোকে আপনারা কিভাবে জাস্টিফাই করবেন। আমি আবারও বলি, এই ঘটনাগুলো শুনে অনেকের অনেক বেশি মাত্রায় কাল্পনিক মনে হতে পারে। আমরা ভূত প্রেত বা যত কিছু এই ধরনের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর কথা শুনি না কেন, এগুলা সবসময় ইলজিক্যাল বিষয়গুলা থেকেই হয়। যাদের সাথে ঘটেনি সেই বিষয়গুলো তাদের কাছে আজীবনই ইলজিক্যাল ভাবেই থাকবে এবং এই ইলজিক্যাল বিষয়গুলোই যখন ঘটতে থাকে তখনই আপনার কাছে মনে হয় যে না, এখানে কোনো না কোনো ধরনের অদ্ভুত জিনিস কোনো কিছু একটা ঘটছে। জি ভাইয়া, আমি অধ্যশত পর্বে একটা ঘটনা বলে গেছিলাম। আমার ছোট ভাই যে কোনো এক সামরিক বাহিনীতে কর্মরত আছে, তো তারা শীতের এক্সারসাইজ করার জন্য নীলফামারীর যে কোনো এক জায়গায় যায়। তো যাওয়ার পরে তারা এক পুরাতন কবরস্থানে ছিল এবং সেখানটা তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে যে এইখানে থাকো না, এখানে অনেক ভালো লোকের আশ্রয় আছে, ভালো লোক। 13 জন ছিল, তার 13 জনই খুব মারাত্মক ভাবে জ্বরে আক্রান্ত হয়ে যায়। তো এই নিয়ে তাদের মধ্যে বোর্ড মিটিং বসলো, একসঙ্গে তো এতগুলো লোক অসুস্থ হতে পারে না এবং তারা যে খাবারটা পানিটা খাইতো এটা খুব রক্ষণাবেক্ষণ করে আনা হতো। তো এই নিয়ে তাদের যখন এক প্রতিনিধি দল সেখানে যায় বিষয়টাকে নিয়ে তদন্ত করার জন্য, তাদের এক প্রতিনিধি দলের এক সদস্যকে আবার সেই সেম ঘটনা ঘটে যে তোমরা এখানটা চলে যাও, এখানে থাইকো না বা এই বিষয় নিয়ে বেশি আলোচনা করো না। তিনি রীতিমতো তার যে অধিনায়ক ছিল তাকে বললেন, তো তিনি এই জায়গাটা ছাড়তে অস্বীকার করলেন। তাদের সঙ্গে ঘটলো সেই একই ঘটনা যে তারা 6 জন ছিল, 6 জনই অসুস্থ হয়ে যায়। কিন্তু এগুলার কোনো উত্তর আমি খুঁজে পাচ্ছি না ভাইয়া। আসলে এরকম অনেক ঘটনাই ঘটে যেগুলোর উত্তর আসলে আমরা অনেক সময় খুঁজে পাই না এবং যেই উত্তরগুলো আমরা খুঁজে পাই না এগুলোই আমাদের কাছে মনে হয় যে এই ধরনের অদ্ভুত ঘটনা এবং আমরা সেখানে প্যারানর্মাল বা বিভিন্ন ধরনের বিষয় দিয়ে সেগুলোকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি যে হয়তোবা এখানে এই ধরনের কিছু ঘটে থাকতে পারে। তো সাদ্দাম ভাই, এই হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স যেগুলো আজকে শেয়ার করার জন্য এই জার্নিতে আপনি এসেছেন। জি ভাইয়া, যে ডোর আমি আগে একাই শুনতাম, তো আমি গাড়িতে স্পিকার যেগুলো বাজা যেতাম, তো স্যার এগুলো শুনতে শুনতে স্যারও এখন ডোরের খুব। আচ্ছা আচ্ছা, সো এটা আমাদের কাছে শুনে অনেক ভালো লাগলো যে অনেক অনেক ধন্যবাদ যে ডর শুনে থাকে এত ব্যস্ততার মাঝেও। কিন্তু আপনি বলছিলেন আপনার স্যারেরও হয়তো খুব ছোট্ট একটা অভিজ্ঞতা আছে যেটা ওনার মনে একটু হলেও দাগ কেটেছে, এটা কি ছিল ঘটনা? জি, আমার স্যারকে আমি সে বিষয়ে প্রশ্ন করতাম সবসময়, স্যার আমার সঙ্গে খুব ক্লোজ। স্যারকে বললাম স্যার আপনি এগুলা বিশ্বাস করতেন? স্যারে বললো যে আমি আগে বিশ্বাস করতাম না, কিন্তু বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আমার স্যারের কোনো এক ফ্যামিলি মেম্বার পারিবারিক সমস্যার কারণে সুইসাইড করার পরে তারা লাস্টটাকে পোস্টমর্টম করায় নাই, তারা আবার সরাসরি দেশের উদ্দেশ্যে রওনা দেয় অ্যাম্বুলেন্সে করে নিয়ে দেশে যায় দাফন কাফন করবে। তো স্যারে বলে যে আমি একজন ডাক্তার, আমি এত কিছু দেখছি কিন্তু এরকম আমার লাইফে আমি প্রথম দেখছি। গাড়ির ভিতরে ছিল স্যার, সেই মেয়েটার বাবা আর মেয়েটার বড় ভাই। তারা যখন টাঙ্গাইল ক্রস করতেছে প্রথমে দেখতে পেলো যে কফিনটা কাঁপতেছে। পরে কফিনটা যখন তার বড় ভাই মুখটা সরাইলো যে কি ব্যাপার কফিনটা কাঁপতেছে কোনো, তো দেখতেছে যে মেয়েটা চোখগুলো খুলে চোখগুলো বড় করছে আর
এরকম ধরনের একটা নড়াচড়া করতেছে। পরে মেয়ের বাবা আবার কনফিউজ হয়ে গেছে যে তার মেয়ে জীবিত আছে। জীবিত আছে এবং আমার স্যার রীতিমতো আবার চেক করলো যে না আমার সাথে ডাক্তার মেয়েটা মারা গেছে। পরে আমার স্যার এখনো মাঝে মাঝে বলে যে এটা কি ছিল আমি আজও পর্যন্ত জানি না। যেখানে একজন অভিজ্ঞ এবং বেশ বড় মাপের ডাক্তার উপস্থিত ছিল, তার কাছেও বিষয়টা অদ্ভুত রকমের মনে হয়েছে। এটা আসলে কম বেশি আমরা অনেকেই বিশ্বাস করি যে পৃথিবীতে এই ধরনের অস্তিত্ব আছে। জিনের কথা তো ধর্মগ্রন্থতেই বলা আছে, জি জি। এবং এটা মানুষ দেখতে পায় না, কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিসই কিন্তু জিনরা দেখতে পাচ্ছেন। জি যতক্ষণ না তারা সেই অস্তিত্বটা জানান দেয় আপনাকে, আপনি ততক্ষণ বুঝতে পারবেন না যে আপনার আশেপাশে জিন বা কোনো কিছু অশরীরী অবস্থান করছে। তো ওকে সাদ্দাম ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আরো একবার আমাদের এই জার্নিতে এসে আপনি আপনার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করেছেন সেজন্য। থ্যাংক ইউ সুমন ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বিরতির সময় হয়ে গেল 4 মিনিটের ছোট্ট একটা বিরতির। আমি আরজে কিবরিয়া আপনার সাথে আছি। 12টায় স্পেশাল সেগমেন্ট নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। সঙ্গে থাকবে ট্যারোট কার্ড রিডার রেজা ভাই। তবে তার আগে বলতে চাই প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান ফোন করবেন আমাদেরকে। ফোন নাম্বারটি হচ্ছে 0961392892। যারা শুধু স্টোরি বলতে চান, ভৌতিক গল্পগুলো বলতে চান, তারা ফোন করে অবশ্যই কি ধরনের ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন সেটা ছোট্ট করে হলেও একটু বলবেন। প্রিয় শ্রোতা, 4 মিনিট পরে আমি আবারও ফিরছি। ডর 89.2। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কারণ ডর মানে ভয়, আর ক্যান্ডি মানেই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। You're listening to ABC Radio. ব্রেকিং নিউজ। ভিন গ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন। আমাদের নরসিংদী সংবাদদাতা জানান, মনোহরীর দোকানদার রশিদ আলী ভিন গ্রহের একটি এলিয়েনকে বশ বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ঠোঙা বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছেন। দোকানে ছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে। এইগুলো তো আমি বেশি না। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের সাথে কি যে মজা পাইলো। কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচাই যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। সব বাজার দিয়েছেন? জি আপা। কই গুরু দুধ তো দেননি। এই যে এইটা নিয়ে যান আপা, খুব ভালো। না না, এটা না, আমাকে সবচেয়ে সেরাটা দিন। আপা, সব কোম্পানি তো নিজেরা সেরা বলে। তা বলে, কিন্তু একটা ব্র্যান্ড যাকে আমরা মায়েরা সেরা বলি, সেই ব্র্যান্ডটি হচ্ছে ডানো, যেটি এবার নিয়ে পরপর 2 বার সারা বাংলাদেশের কনজিউমারদের রায়ে সেরা গুঁড়ো দুধ ব্র্যান্ড নির্বাচিত হয়েছে। অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না, বুঝেছেন? তাই নাকি? ওই আপারে এক প্যাকেট দানো দে। আপা ঠিকই বলছে, অ্যাওয়ার্ড তো আর এমনি এমনি আসে না। হয়েছে তোমার ছবি তোলা? এবার আমার সিরিয়াস কথাটা বলি। জি বলেন ভাইয়া। শোনো, নতুন আইন হয়েছে, নিজের ভাই ছাড়া অন্য কাউকে ভাইয়া বলা যাবে না। ও রিয়েলি? তাহলে চলেন আমরা একসাথে একটা হ্যাশট্যাগ নো ভাইয়া সেলফি তুলি। আসেন। হ্যাঁ করো তো। দারুণ মজার মেক্সিকান স্বাদের ডিটোস এর ক্রিস্পি ক্রাঞ্চি বাইট নিয়ে যাবে অন্য লেভেলে। ডিটোস, স্বাদই এমন, ভুলিয়ে দেয় মন। ফ্রম নিউজিল্যান্ড ডেইরি। শুরু হয়ে গেছে 500 মিটার দৌড় কম্পিটিশন। মাঠ কাঁপিয়ে ছুটছে সবাই, কিন্তু আমাদের হোসেন বল্টু ক্লান্ত কাছিমের মতো সবার পেছনে হেলে দুলে আসছে। প্যাকেট থেকে আমরস ক্যান্ডি বের করে খাচ্ছে। এ কি, ক্যান্ডি মুখে দিতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি তেড়ে আসছে। জান বাঁচাতে দৌড় দিয়েছে বল্টু। একে একে সব প্লেয়ারকে ক্রস করে ফিতা ছিঁড়ে সোজা মাঠের বাইরে। মুখে যখন পাকা আমের ঘ্রাণ, তখন মৌমাছির কি দোষ? আমরাস ক্যান্ডি, গাছে পাখি প্যাকে থাকে। আমি জুড়ে সারা বাংলাদেশ, আমি জুড়ে সারা বাংলাদেশ জুড়ে
বিস্তৃত দুর্দান্ত এই 3G নেটওয়ার্কে বন্ধ অথবা নতুন সংযোগ চালু করলেই থাকছে 5 GB পর্যন্ত ইন্টারনেট, সাথে সেরা কল রেট। এছাড়াও নতুন সংযোগে 34 টাকা রিচার্জে থাকছে 34 মিনিট টক টাইম। এবং বন্ধ সংযোগের অফার পেতে ডায়াল করো *124*34#। বাংলা লিংক। হয়েছে তোমার ছবি তোলা? এবার আমার সিরিয়াস কথাটা বলি। জি বলেন ভাইয়া। শোনো, নতুন আইন হয়েছে, নিজের ভাই ছাড়া অন্য কাউকে ভাইয়া বলা যাবে না। ও রিয়েলি? তাহলে চলেন আমরা একসাথে একটা হ্যাশট্যাগ নো ভাইয়া সেলফি তুলি। আসেন। হ্যাঁ করো তো। দারুণ মজার মেক্সিকান স্বাদের ডিটোস এর ক্রিস্পি ক্রাঞ্চি বাইট নিয়ে যাবে অন্য লেভেলে। ডিটোস, স্বাদই এমন, ভুলিয়ে দেয় মন। ফ্রম নিউজিল্যান্ড ডেইরি। শুরু হয়ে গেছে 500 মিটার দৌড় কম্পিটিশন। মাঠ কাঁপিয়ে ছুটছে সবাই, কিন্তু আমাদের হোসেন বল্টু ক্লান্ত কাছিমের মতো সবার পেছনে হেলে দুলে আসছে। প্যাকেট থেকে আমরস ক্যান্ডি বের করে খাচ্ছে। এ কি, ক্যান্ডি মুখে দিতেই ঝাঁকে ঝাঁকে মৌমাছি তেড়ে আসছে। জান বাঁচাতে দৌড় দিয়েছে বল্টু, একে একে সব প্লেয়ারকে ক্রস করে ফিতা ছিঁড়ে সোজা মাঠের বাইরে। মুখে যখন পাকা আমের ঘ্রাণ, তখন মৌমাছির কি দোষ? আমরাস ক্যান্ডি, গাছে পাখি, প্যাকে থাকে। 89.2। ডর মানে ভয়। হন্টেড বাই ব্রান্ড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। শীতের এই রাতে যারা আমাদের সঙ্গে জেগে আছেন তাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, ডর শুনছেন আপনি এবিসি রেডিও FM 89.2-তে। আমি আরজে কিবরিয়া, সুমন, লোবান এবং রেজা ভাই সবাই আপনাদের সাথে আছি। ডরের 124তম পর্বটি ধারণ করা হয়েছে ঢাকার লালমাটিয়া এলাকার কোনো একটি হন্টেড প্লেসে। অতিথি দুজন, সাদ্দাম এবং মেহেদি। আপনি যদি ডরকে পুরোপুরি টেস্ট নিতে চান তাহলে এই রেসিপিটি অবশ্যই মনে রাখবেন। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড হয় এরকম একটি জায়গায় বসে আপনি রেডিওটি শুনুন, যেখানে নেটওয়ার্ক খুব ভালো পাওয়া যায়। কজ এই গল্পগুলো বলার সময় মিউজিক থাকে, যেটি খুব ভালো সাউন্ড না পেলে এবং খুব ভালো ডিভাইস না হলে আপনি অনুভব করতে পারবেন না। এরপর আপনি একটি অন্ধকার কক্ষ বেছে নিন, সাথে একের অধিক মানুষ রাখবেন না, জানালাটা হালকা করে খোলা রাখুন, উপভোগ করতে থাকুন ডর। আবারও ফিরছি ঠিক সেখানে যেখানটায় আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। নতুন বছরের প্রথম ডট চলছে এবং পুরোটা বছর জুড়ে আমরা যেন খুব দুর্দান্ত রকমের কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে নতুন বছরের। যাই হোক, এবার আমরা অতিথির কাছে যাব এবং যাওয়ার আগে আমি বলে দিচ্ছি, আপনিও যদি ডরের জার্নিতে অংশগ্রহণ করতে চান তাহলে ফোন করতে পারেন, যেই ফোন নাম্বারটা শুরুতেই কিবরিয়া ভাই বলে থাকে। সেখানে আপনি আপনার ঘটনার কথা বলতে পারেন এবং আপনার বর্তমান অ্যাড্রেসটা অবশ্যই বলবেন। সেই সাথে যেই ফোন নাম্বার দিবেন সেই ফোন নাম্বারে যেন আপনাকে পাওয়া যায় এরকম একটা ফোন নাম্বার আশা করি আপনারা দিবেন, তা না হলে কিন্তু ডর টিম আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ফেসবুকের থ্রুতেও যোগাযোগ করতে পারেন, www.facebook.com/rjsuman.dor। স্পেলিংটা বলে দিচ্ছি, SUMAN হচ্ছে স্পেলিং, তারপর একটা ডট DOR। এই ঠিকানায় আপনি আমার পেজটি পেয়ে যাবেন। এখানেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আপনি ডরের কোনো একটা জার্নিতে অংশগ্রহণ করতে পারবেন। সো চলুন, আমাদের যে অতিথি আছে এই মুহূর্তে তার পরিচয়টা আগে জানি। আপনার নাম কি? জি সুমন ভাই, আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান। পড়াশোনা করি, আমি হিফজ কমপ্লিট করছি, অর্থাৎ আমি একজন হাফিজ। ওকে, তো মেহেদি ভাই, আমরা এক্সপেরিয়েন্সের দিকে যাই। কি ধরনের এক্সপেরিয়েন্স আপনার ঘটেছে? আমি 2012-এর দিকে পুরান ঢাকায় একটা মাদ্রাসায় পড়তাম। মাদ্রাসার বাড়িটা ছিল খুব পুরনো টাইপের আর কি। আচ্ছা। মাদ্রাসায় পড়াকালীন সময় আমি হঠাৎ একদিন অসুস্থ হয়ে যাই আর কি। তখন আমি হাফিজ হইনি আর কি, শেষের দিকে। তো আমি কিছুদিন যাবত অসুস্থ থাকার কারণে থাকি আলাদা একটা রুমে, আর পড়ার রুম আলাদা, খাওয়ার রুম আলাদা, সবই আলাদা। একতলা হচ্ছে পড়ার রুম, 2 তলায় খাওয়ার রুম এবং যারা অসুস্থ থাকে তাদের রুম আর কি। আমাদের মাদ্রাসায় অন্ধকারই থাকে, সবসময় বেশি অন্ধকার থাকে, সবসময় লাইট জ্বালাইতে হয়, আলো বাতাস খুব একটা নাই। হ্যাঁ রাইট। জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়ার পরে মূল আমাদের পড়ার সময়টা আর কি। সবাই পড়তে গেছি, তো আমি একা রুমে।
এখন আমার টয়লেটের প্রয়োজন পড়ছে, তো শুধু বাবুর্চি আছে, বাবুর্চির রান্নাঘর হচ্ছে আরেকটু দূরে। টয়লেট হচ্ছে আমাদের রুমের অনেক শেষের দিকে একটা বড় টয়লেট। হঠাৎ লোডশেডিং হইলো, টয়লেটে যাওয়ার জন্য টর্চ নিলাম। তো টয়লেটে ঢোকার সময় ফিল করলাম যে আমার পেছন দিক থেকে একটু বাতাসের মতো কিছু একটা গেল, আমি অনুভব করলাম আর কি। টয়লেটে সারলাম, তারপরে আমি যখন দরজাটা খুললাম টয়লেটে, তখন আমার পিছ থেকে মনে হলো কে যেন আমাকে ধরছে আর কি, আমার কাঁধের উপরে। সাথে সাথে ধরার পরই ঘুরায় ফেলাইছে। আমি হঠাৎ ভয় পেয়ে গেলাম, হঠাৎ কে এরকমই। টয়লেটে তো আমি একা, আমি উপরের দিকে তাকাতে চেষ্টা করলাম, আমার মাথাটা উপরে প্রচুর পরিমাণ একটা ভারী একটা জিনিস দেওয়া এরকমই মনে হলো। আমি আর উপরে তাকানোর সুযোগ পাইলাম না, আমার গলার মধ্যে একটা হাত চলে গেল। হাতটা চলে গেল বলতে আপনার হাত নাকি? না না, অন্য কেউ আমাকে হাত দিছে, হাত দিয়ে একেবারে উপরে উঠায় ফেলাইছে। আমি তো সূরা কিরাত কিছু পড়তাম, কিন্তু এই সুযোগটা আমি পাই নাই। আমার বাম হাতের উপরের দিকে আমাকে একটা আঁচড় দিল, এখানে এখনো 5টা দাগ বসে আছে। আজ থেকে 3-4 বছর আগে এখনো 5টা দাগ। এরকমের করে আমি চিল্লাচিল্লি করার চেষ্টা করলাম, সাথে সাথে আমাকে টয়লেটের দরজাটা খুলে আমাকে বাইরে ফেলে দিল। তো বাইরে ফেলে দেওয়ার পর আমি আমাদের ট্রাঙ্কগুলা থাকে বিছানাপত্র রাখার জন্য, সেই ট্রাঙ্কের উপরে আমি হাত দিয়ে জোরে জোরে থাপড়াচ্ছি, কারণ আশেপাশে কেউই নেই। শব্দ শুনে যদি কেউ আসে আমাকে হেল্প করার জন্য। তো বাবুর্চি ছিল আমাদের, বাবুর্চি রান্না করতেছিল, বাবুর্চি শব্দ পেয়ে চলে আসলো। বাবুর্চি এসেই সাথে সাথে আমার চেহারা দেখলো, আমার চেহারার চোখ দুটো ছানা বড়া হয়ে গেল এবং ঠোঁটটা, নিচের ঠোঁটটা একেবারে নিচে ঢলে পড়লো। মুখ দিয়ে রক্ত বের হচ্ছে আর হাত দিয়েও রক্ত বের হচ্ছে। পৃথিবীটা একেবারেই আমার কাছে অন্ধকার লাগতেছে, যে আমি কিছুই দেখতে পারতেছি না, কি হইলো আমার সাথে। তো বাবুর্চি এই জিনিসটা দেখে খুব একটা ভয় পেয়ে যায়, দৌড় দিয়ে হুজুর কাছে চলে যায় যে হুজুর এরকমের মেহেদি এরকমই পড়ে আছে। তো হুজুর চলে আসে, আমাদের হুজুর এসে আমার চেহারাটা দেখেই ভয় পেয়ে যায়, কারণ আমার চেহারাটা নাকি অত্যন্ত ভয়ঙ্কর ছিল এই সময়। আমাদের বড় হুজুর, তাদেরকে আমরা মুহতামিম বলি মাদ্রাসায় ভাষায় আর কি। তো মুহতামিম সব চলে আসছে, উনি এসে আমাকে পানি ছিটা দিল, তো আমার চেহারা স্বাভাবিক হয়ে গেল। তো তারপর আমার কাছে ঘটনাটা জিজ্ঞেস করলো, কিন্তু আমি বলতে পারলাম না। আমি চেষ্টা করতেছি বলার জন্য, কিন্তু আমি বলতে পারি না, আমার মুখ দিয়ে সব কথা বের হচ্ছে না। এরকমের প্রায় ঘন্টা 4-5 আমি কোনো কথাই বলতে পারিনি। পাশে একটা ইমাম সাহেব ছিল, মসজিদের ইমাম সাহেব, পড়া পানি দেওয়ার পর আমি আমার এই ঘটনাটা সবার সাথে শেয়ার করতে পারছি আর কি। এই ছিল আমার ঘটনা। এটা আমরা কিন্তু কম বেশি জানি যে জিনের মধ্যে ভালো খারাপ দুটোই রয়েছে, এবং বিশেষ করে খারাপ জিনগুলোর মানে যেই কিছু জায়গা থাকে না যে যেখানে জিনের উপস্থিতি থাকতে পারে, টয়লেট বা বাথরুম, এগুলো হচ্ছে মানে অনেক কমন একটা জায়গা যেখানে হচ্ছে এই জিনদের উপস্থিতি পাওয়া যায়, বিশেষ করে খারাপ জিনগুলোর উপস্থিতি এইসব নোংরা জায়গাগুলোর মধ্যে থাকে আর কি, এবং অনেক সময় বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করে মানুষকে। তো এই হচ্ছে আপনার প্রথম এক্সপেরিয়েন্স। ওকে, আপনার তো আরো কিছু ঘটনা আছে, তো একটু সেই ঘটনাগুলো একটু শুনতে চাই আমরা। হ্যাঁ ভাইয়া, আমার আরেকটি ঘটনা হচ্ছে আমাদের গ্রামে। তো এই ঘটনাটি সাধারণত আমি কারোর কাছে শেয়ার করি না। আমি এই ঘটনা যখনই আমি কারোর কাছে শেয়ার করতে যাই, তখনই আমার কিছু না কিছু একটা হয়। এই জন্য আমি কিছু বলতে কিছু না মানে সমস্যা, হ্যাঁ ক্ষতি হয় আমার। যেরকম এই ঘটনাটি বললাম, এটাও কোনো ঘটনা শেয়ারের কারণে আমার ক্ষতি হয়েছে। মাদ্রাসায় ঢাকায় পড়াশোনা করি, গ্রামে খুব কম যাই। তো গ্রামে গেছি, মসজিদে নামাজ পড়তে গেলাম, এশারের নামাজ সেরে আমি বাড়ি ফিরছি আর কি। মসজিদ থেকে বেশি একটা দূর না আমাদের বাড়ি, প্রথম পুকুর, তারপর আমাদের বাড়ি। তো পুকুর পাড়ি ছিল কবর। তো আমার আম্মুর দাদি আর কি, যেটাকে আমরা গ্রামের ভাষায় বুড়ো মা এই টাইপের কিছু বলি আর কি। তো ওনার কবর ছিল অনেক আগের, আর 5-7 বছর আগের কবরটা। তো এই কবরটা কে যেন মানে ছালাচ্ছে, মানে মানুষ টাইপের কিছু। কয়টার দিকে বললো? এটা এশারের নামাজের পরে আর কি। তো গ্রামগঞ্জে নীরবতা থাকে, তো এসার পরে আর কি মানুষ টাইপের কিছু একটা এই কবরটা ছালাচ্ছে, মানে হাত দিয়ে মাটি আঁচড়াচ্ছে আর কি। তো এরকমের একটা কাহিনী আমি দূর থেকে দেখলাম, দেখে একটু সামনে যাওয়ার চেষ্টা করলাম। তো সামনে আমার পাটা আগাচ্ছে না, কারণ খুব ভয় করতেছে আমার, একা ছিলাম আমি। দূর থেকেই দেখলাম স্পষ্ট যে উনি এরকমের আঁচড়াচ্ছে কিছু একটা মাটি। তো আমি চলে গেলাম কিছু না বলেই, একেবারে নিচে তাকায়। তো আমি শুয়ে পড়লাম। তো শুয়ে পড়া কাউকে বলেন না, বাসায় কাউকেই বলিনি। আমি স্বাভাবিকভাবে খাওয়া দাওয়ার পরে ঘুমাই গেছি আমার রুমে। তো সকালে উঠে আমি কাউকে না বলি আমি কবরস্থানে চলে গেলাম। কবরস্থান ওই দিন ফজরের নামাজে আমি যেতে পারিনি, আমার খুব একটা ভয় কাজ করছিল, এই জন্য আমি ঘরেই নামাজ পড়ে নিয়েছি। সকালবেলা একটু আলো হয়েছে, তখন আমি গেলাম।
যাওয়ার পরে আমি দেখলাম যে রাত্রে যে আঁচড়াচ্ছে ওইরকম আঁচড়ের দাগ স্পষ্ট আছে, এমনকি কবরটাও একেবারে আঁচড়াইতে একেবারে ভিতর দেখা যাচ্ছে আর কি। ভিতর কিছু নাই, তারপর দেখা যাচ্ছে অনেক আগের কবর। তো আশেপাশের অন্য কোনো কবরে এই ধরনের চিহ্ন আছে কি? না, আশেপাশে অন্য কোনো কবরের শুধুমাত্র এই। তো আমাদের গ্রামের লোকেরা বলল যে এরকমের কোনো মানে কবর ছালানোর কোনো ঘটনা ঘটেনি। না না না, মানে লাশ চুরির ঘটনা এই টাইপের কিছু। তো এটা হলে না হয় আমরা একটা স্বাভাবিক ধরতে পারতাম যে অনেক সময় আমরা শুনি যে কবর থেকে লাশ চুরি হয় না, এবং পত্রিকায় কিছু নিউজ এসেছিল যে যেখানে আমরা জানতে পেরেছি যে বিভিন্ন কবরস্থান থেকে অনেক সময় লাশ চুরি হয়, বিশেষ করে মানে নতুন কবরগুলো পর লাশ চুরি হয়ে থাকে। কিছু প্যারানরমাল বিষয় ঘটতে পারে, আবার কিছু অনেক সময় যেটা হয় যে গ্রামের মধ্যে দেখা যায় যে নতুন কবর দেওয়ার পর শেয়াল বা এই ধরনের শিয়াল বেশি মানে আশ্রয় তোলার চেষ্টা করে। আবার অনেক সময় মানুষ খুব বাজে ইন্টেনশন থেকে বিভিন্ন অর্গান নেওয়ার জন্য বা বিভিন্ন ধরনের কুফরি করার জন্য এই কবর খুঁড়তে চায়। আগে যেহেতু এই ধরনের কোনো ঘটনা ওই কবর একবারও ঘটেনি এবং এই প্রথম আপনি দেখেছেন একবার, সো বিষয়টা কিছুটা হলেও আমার কাছে মনে একটু অন্যরকম অদ্ভুত একটা ঘটনা। তো আর কোন ধরনের কোনো এক্সপেরিয়েন্স কি আছে আপনার শেয়ার করতে চান আমাদের সাথে? সেটা হচ্ছে আমাদের গ্রামেরই আর একটা ঘটনাই। গ্রামে নানুর বাড়িতে আমাদের ভালো লাগে আর কি, এই জন্য নানুর বাড়িতেই থাকা পড়ে আমাদের। তো নানুর বাড়িতে আমাদের পার্শ্ববর্তী একটা নানুর ঘর। তো নানু আমাকে ডাক দিছে, মানে উনি ফোনে নাম্বার সেভ করতে পারতো না। আচ্ছা, তো এই কারণে আমাকে ডাক দিছে যে হাসান তুমি একটু আসো, আমার নাম্বারটা সেভ করে দিয়ে যাও। তো আমি গেলাম নাম্বারটা সেভ করার জন্য, তখন ছিল এশারের পরে আর। তো আমি গেলাম, নির্ভয়ে গেছি, আমার মধ্যে কোনো ভয় কাজ করে না ওই সময়। যাওয়ার পর নাম্বারটা সেভ করলাম, নাম্বারটা সেভ করে আমি ঘর থেকে বের হলাম আর কি, এক পা দিয়েছি, দিয়ে সাথে সাথে ওনাদের ঘরের কোনায় আমার নজরটা চলে গেল। ঘরের কোনায় আমি কিছু একটা দেখছি, মানে দেখছি বলতে যে একেবারে স্পষ্ট মুখটা দেখা যায় না, কিন্তু আমি দেখলাম কি ওনার একেবারে বড় একটা সাদা কাপড় পরনি একটা মহিলা আর কি, চুলগুলো একেবারে সাদা ছিল, সামনেও কিছু চুল ছিল, একেবারে ঝরঝরা চুল। তো এই জিনিসটা দেখে আমার মধ্যে একটু ভয় কাজ করলো, কিন্তু আমি ঘাবড়ে গেলাম না। ঘর থেকে নেমে আমি চলে আসলাম আমাদের ঘরের দিকে। সাথে সাথে ওই সময় আমার ভয় কাজ করতেছে মনের মধ্যে, সাথে সাথে একটা বিড়াল দৌড় দিল। স্বাভাবিক ব্যাপার ধরতে পারি আমরা যে বিড়াল দৌড় দিল, কিন্তু আমি ভয় পাইলাম, কারণ ওই সময় কিছু একটা শব্দ পাইলে আমি হয়তো ভয় পাবো, কারণ আমার মনের মধ্যে ভয় কাজ করতেছে। এই জন্য একটু সামনে গেলাম, ওনাদের ঘর থেকে একটা আগলা টিন ছিল, তো টিনটা আমার সামনে পড়লো। তো এই টিনটা পড়ার শব্দ এবং টিনটা পড়ছে, সে দুটো জিনিসই আমাকে খুব ভীত করে ফেলছে। সাথে সাথে আমি একটা চিৎকার মেরে দৌড় দিছি কোন দিকে, যেদিকে মানুষের ভূতের ভয়টা বেশি থাকে আমাদের গ্রামে আর কি, রাস্তার এদিকে, আমাদের খালের পার ওদিকে আর কি। আব্বু বের হয়ে গেল ঘর থেকে, দেখতেছি আমি দৌড়াচ্ছি, আব্বু আমাকে পিছন থেকে ধরে 2টা থাপ্পড় দিল। এর কারণ হচ্ছে থাপ্পড় দেওয়ায় নাকি আমাদের গ্রামের লোকরা মনে করে যে ভয়টা আর কি দূর হয়ে যায়, কেউ যদি ভয়টা পায় তাহলে মারধর মানে টুকটাক টাচ করলে থাপ্পড় দিলে নাকি ভয়টা চলে যায়, সে সেন্সটা ফিরিয়ে আনার জন্য, মানে যখন নুমনস্ক হয়ে যায় জাস্ট তার সেন্সটাকে ফিরিয়ে আনার জন্য হয়তো এরকম কিছুই। তো তারপরে আব্বু ঘরে নিয়ে গেল, আম্মু আমাকে খাওয়া দাওয়ার পর আমাকে শুয়ে দিল। তো আমি স্বাভাবিকভাবে ঘুমায় পড়লাম। সকাল থেকে আমার শরীরে খুব জ্বর, তো কি পরিমাণে জ্বর, অনেক, মানে 3-4 দিন জ্বর ছিল। জ্বর থাকার পরে আমি আর কিছু করতে পারি না একেবারে। আমার মানে পৃথিবীটা, জ্বর হলে স্বাভাবিক মানুষ অনেক কিছুই দেখে শুনে, কিন্তু ওই 3 দিনে আমার যে কি হয়েছে আমি কিছু বলতে পারবো না। ওকে, আরো একটা ছোট্ট ঘটনা মনে আপনার আছে যেটা অফ দ্য রেকর্ড আমরা শুনেছিলাম আপনার কাছে, ওই ঘটনাও আমরা একটু শুনি যে কি হয়েছিল আসলে। ওইটা একটা মাদ্রাসার ঘটনা, মাত্র কোরআন শরীফ নিচ্ছি আমি ছোটবেলায়, একেবারে ছোট কোরআন শরীফ নিচ্ছি। তো 10-এর একটা মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার নামটা আমি বলবো না। মাদ্রাসায় হচ্ছে আমি রাত 3টার দিকে, 3টার একটু আগে, মানে 3:30 আমরা ঘুম থেকে উঠি, তো যারা হেফজ পড়ি তারা পড়াশোনা শুরু করি 3:30 থেকে। তো 3টার একটু আগে আমি ঘুম থেকে উঠছি, আমি টয়লেটে যাব। তো ঘুম থেকে উঠার পরে আমি আমাদের রুম পার হয়ে পরের রুমে হচ্ছে টয়লেট থেকে বের হওয়ার সময় আমার ভয় কাজ করছিল যে সবাই ঘুমায় আছে মাদ্রাসার মধ্যে, আমি একা, কিরকম একটা ভয় কাজ করতেছে। তো সাথে সাথে আমি সামনে লক্ষ্য করলাম একটা কুকুর, সেটা বড় সাইজ কুকুরটা, কিন্তু ওটা বিড়াল সাইজ, হয়তো বা কুকুরের চেয়ে একটু বড় হবে, কিন্তু ওটা বিড়াল। মাদ্রাসার দরজা লাগানো ছিল, বিড়াল ঢুকার কোনো সুযোগ নেই। আমাদের যে জানালা দিয়ে ঢুকবে, আমাদের গ্লাস করা জানালা, সেখান দিয়ে ঢুকার কোনো চান্স নেই। আমাদের মাদ্রাসায় বিড়াল ঢুকার কোনো সুযোগ নেই, দারোয়ান টারোয়ান অনেক কি থাকে। তো এই
বিড়ালটা আধ্যাত্মিক একটা বড় বিড়াল দেখে আমি ভয় পেয়ে গেলাম যে এটা অস্বাভাবিক, এরকমের বিড়াল হয় না। আমি একটা বিষয় বলি, যা এলিফ্যান্ট রোডে কোনো একটা জায়গায় আমি একদিন হঠাৎ ওখান দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার নজর গেল যে দুইটা বেশ বড় বড় দুইটা ছাগল, ওখানে কেউ যদি কিছু খাচ্ছে ওখান থেকে মানুষদের কাছ থেকে খাওয়ার জন্য কাছাকাছি চলে যাচ্ছে। তো আমি জাস্ট একটু অবাক হলাম, এত বড় আমি দেখিনি। তো একটা আমি ভালো করে খেয়াল করে দেখলাম, মানে কালো টাইপের এবং একটু অদ্ভুত রকমের, একা রাতের বেলা অন্ধকারের মধ্যে দেখে না, আমি ডেফিনেটলি জানি শিওর যে ভয় পেয়ে যেতে পারে। বাট এটা মানে হয় আর কি অনেক সময় যে আমরা স্বাভাবিকের চেয়ে একটু অন্যরকম দেখলে একটু অদ্ভুত লাগে, আমরা রিকগনাইজ করতে পারি যে এটা আসলে একটু অন্যরকম, একটু অদ্ভুত ছিল। ওকে, তারপর কি হলো? সো ওটা হচ্ছে আমাদের ঢুকার কোনো চান্স নেই, তারপর ঢুকে গেল কিভাবে, এই জিনিসটা আমার বেশি ভয় কাজ করছে, যেটা কিভাবে ঢুকবে এটা তো সম্ভব না। আমি জিনিসটা দেখে সাথে সাথে ভয় পেলাম। হুজুরে খাট ছিল পাশে, তো আমি হুজুরকে ডাক দিলাম খুব ভয় ভীত হয়ে, যে হুজুরের কাছে আমরা কথা বলতে পারতাম না, সেই হুজুরের গায়ের রূপে আমি পড়ে গেলাম ভয়ে। তো হুজুর উঠছে, উঠে বলে কি, আমি বলছি বিড়াল কোথায়, তাকায় সাথে সাথে দেখি ওখানটা খালি নাই। এবং দরজা বন্ধ। হুজুর চলে গেল দরজার কাছে, যে হয়তো বা দরজা দিয়ে ঢুকছে, দেখে দরজা বন্ধ। তো হুজুর আমাকে মিথ্যে সান্ত্বনা দিল যে যাও, ভয় পেও না, ওটা বিড়াল ঢুকছে, ওটা জানালা দিয়ে বের হয়ে যাবে। মনে মনে বললাম জানালা দিয়ে তো অসম্ভব, ঢুকারও সুযোগ নেই, বের হওয়ার, ঢুকলে আবার বের হওয়ার কোনো সুযোগ নেই, কোথায় যাবে জিনিসটা। সো এর পরের দিন আমার আব্বু আসলো, ঘটনা শুনলো, হুজুর পানি পড়া টাইম অনেক কিছু দিল, গোসল করাইলো, কি দিয়ে যেন পানি পড়া দিয়ে গোসল করানো হয়, সেটা গোসল দিল আমাকে। সো এরপর থেকে, গোসল দেওয়ার পর থেকে আমার গায়ে অনেক জ্বর ছিল আর কি। ওকে, সো এই হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স গুলো এখনো পর্যন্ত, যেই ধরনের প্যারানরমাল এক্সপেরিয়েন্স আপনি করেছেন আর কি। সো অনেক ক্ষেত্রে আমাদের লিসনার যারা রয়েছে, অনেকের কাছে ব্যাপারগুলো অনেক ইজি মনে হতে পারে, কিন্তু এই জিনিসগুলো আমি বরাবরই এই কথাটা বলে থাকি যে আমরা আসলে এই জিনিসগুলো ভ্যারি করে যে আপনি কোথায় কি ধরনের ঘটনা আপনার সাথে ঘটছে। আপনি হয়তো আপনার বেডরুমে শুয়ে শুয়ে এত সিকিউর প্লেসে বসে বা শুয়ে শুনছেন, এটা আপনার কাছে ফানি মনে হতে পারে যে এটা কি ধরনের, যার সাথে ঘটে সেই বুঝতে পারে যে। কিন্তু আপনি যদি এই ঘটনাটার মধ্যে আপনি একা কোন একটা বাসায় পড়ে যান বা আপনার সাথে এই ধরনের কিছু একটা ঘটে গেল, তখন হয়তো আবার বিষয়টা এরকম থাকবে না, অন্যরকম হয়ে যাবে। বা আপনি যদি এই ধরনের ঘটনা এমন একটা প্লেসে থেকে শোনেন যে খোলা আকাশের নিচে চতুর্দিকে শুনশান নীরবতা, কোনো মানুষ নেই, কিচ্ছু নেই, একদম শুধুমাত্র আপনি একা বসে আছেন, আর এই ধরনের ঘটনা শুনছেন, আমার ধারণা ওটাও আপনার কাছে অনেক বেশি ভয়ঙ্কর মনে হবে। তো আসলে সিচুয়েশন বা কোন এনভায়রনমেন্টে কি ধরনের ঘটনা আপনার সাথে ঘটছে, এটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনি আসলে কতটুকু ভয় পেতে পারেন ওই ধরনের বিষয়। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করেছেন, সেই জন্য। দুজনের ঘটনায় কিন্তু শোনা হয়ে গেছে, এবং বিচার বিশ্লেষণ কে কিভাবে করবেন এটা সম্পূর্ণই আপনার ব্যাপার, সেখানে আমরা কিছুই বলতে যাব না। কারো কারো কাছে ঘটনাগুলো অনেক মেকি মনে হতে পারে, কারো কারো কাছে ঘটনাগুলো সত্যি মনে হতে পারে। সো সম্পূর্ণই আপনাদের উপর সেটা ডিপেন্ড করবে যে আপনারা কিভাবে নেবেন। আমরা শুধু চেষ্টা করি মানুষের লাইফে যেই ধরনের প্যারানরমাল ঘটনা বা হরর এক্সপিরিয়েন্স গুলো ঘটে গেছে, সেগুলো শুধু আপনাদের সামনে তুলে ধরার জন্য, আর কিছুই না। তো আমরা এবার চলে আসি এই হন্টেড প্লেস প্রসঙ্গে। এই বাড়িটাতে যদি না আসেন, আপনি বুঝতে পারবেন না যে আপনি ঢাকা শহরের মধ্যে একদম প্রাণকেন্দ্রে থেকে মাঝে মাঝে আপনি গ্রামের অনুভূতি পেয়ে যাবেন। এমন নীরবতা মাঝে মাঝে বিরাজ করে এই বাড়িটাতে। আপনাদেরকে আমি বলেছিলাম কিন্তু, যখন আপনারা এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আপনারা সেই অন্ধকারে তাকাবেন মাঝে মাঝে, এবং অনেকেই তাকিয়েছেন। আজকে হয়তো আমরা কিছুই দেখতে পাইনি। যাই হোক, ঘটনা হচ্ছে এমন যে এই বাড়িতে অল্প কয়েকজন মানুষ থাকেন। তাদের ভাষ্য মতে প্রায় নাকি রাতের বেলা ওই যে কর্নারের বাগানটা দেখা যায়, সেখান থেকে ফুলের ঘ্রাণ আসে, মানে যেই গাছের ফুল বা যেই গাছ নাই ওই ধরনেরও ফুলের ঘ্রাণে পুরো বাড়ি মাতোয়ারা হয়ে যায়, এরকম অবস্থা। এবং বোঝা যায় যে ওই দিক থেকে এই ঘ্রাণটা আসছে। যখন এই ধরনের ঘটনা ঘটে, ঠিক দুটো প্যাঁচা নাকি এখানে দেখা যায়। আমি যতটুকু জানি প্যাঁচা অনেক রেয়ার হয়ে গেছে, তো ঢাকার মধ্যে এরকম জায়গায় প্যাঁচা কোত্থেকে দেখা যায় আমার কাছে একটু অদ্ভুত মনে হয়। জানি না আপনাদের কাছে কি মনে হয়। এবং এমনও হয়েছে কেউ কেউ নাকি দেখেছে যে যখন ওই ধরনের ঘ্রাণটা আসে এবং প্যাঁচাগুলো থাকে, কাউকে নাকি মনে হচ্ছে আবছা ভাবে দেখা যায় দূর থেকে কেউ নাকি এই বাগানগুলোর মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছে, পায়চারি করছে। ভয়ে তখন আর কেউ রুম থেকে বের হয় না। তো এরকম ঘটনা বেশ কিছুদিন ঘটার পর এই বাড়ির যে মানুষজন ছিল, তারা
হুজুরের কাছে যায়। প্রায় 2-3 জন হুজুর নাকি এখানে নিয়ে এসেছিল, কিন্তু হুজুর যেটা বলেছে এখানে কোনো একটা জিনিস এক্সিস্ট করে, তাদেরকে খুলে বলে নাই, শুধু বলেছে এই জিনিসটা খুবই পাওয়ারফুল, এটাকে ঘাটানো ঠিক হবে না। তো এই বাড়ির যে বাসিন্দারা রয়েছে, আসলে মূল যিনি মালিক উনি দেশের বাইরে থাকেন, তো অন্য মানুষজন থাকে খুবই অল্প কয়েকজন। তো তারা আর সেই ঘটনা ভয়ে ঘাটাতে যায়নি, কারণ যেহেতু তাদেরকে কোনো প্রকার ক্ষতি করছে না, সেই জন্য ওনারাও সেই রিস্ক আর নিতে যায়নি। কিন্তু আমাদেরকেও তারা আপত্তি জানিয়েছিল যে কোনো প্রবলেম হয় কিনা, আমরা সেই জন্য অনেক বুঝিয়ে তাদেরকে বিষয়টা ম্যানেজ করেছি। এই জন্য আমরাও কিন্তু অনেক দূরত্ব মেনটেন করছি, আমরা ওই গাছগুলোর ধারে কাছেও যাইনি আজকে রাতে এসে, শুধু আমরা দূর থেকেই দেখেছি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে ওইভাবে তেমন কোনো আলামত পাওয়া যায়নি যেটা ওনারা বর্ণনা করেছেন। তবে ওনারা এটাও বলেছেন যে এটা সব সময় হয় না, মাঝে মাঝে হঠাৎ হঠাৎ ওনারা দেখতে পায়, হয়তোবা আমরা সেই হঠাৎ হঠাৎ দেখতে পাওয়া দিনে আসতে পারিনি বলে আজকে কিছু আমরা ফিল করতে পারছি না। সেসব আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা অন্য সময় কিন্তু ঘরের ভেতরে অনেক ঘটনা ঘটতে শুনি, আজকে যেটা পেয়েছি যে ঘরের বাইরে, ঘরের ভেতরে তাদের কিচ্ছু ঘটে না, আজও পর্যন্ত ঘটেনি। যত ঘটনা আছে উঠান, বাগান, বারান্দা এইগুলোকে ঘিরে ঘটে। তো এই ঘরটাকে ওনারা অনেকেই সেফ মনে করে, তাই রাতের বেলা খুব একটা কেউ বের হয় না, এবং আরো অনেক অ্যাক্টিভিটিস হয়তো ঘটে যেটা ভয় ওনারা দেখার চেষ্টাও করেন না। যেহেতু ওনারাও চেষ্টা করে না এবং আমরাও কথা দিয়েছি ওনাদেরকে আমরা বিপদে ফেলবো না, সেই জন্য আমরাও আর খুব বেশি না ঘাটি আজকের মতো এখান থেকে আমরা হন্টেড প্লেস থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবারও আরজে কিবরিয়ার কাছে, কারণ একটু পরেই কিন্তু ট্যারোট কার্ড শুরু হয়ে যাবে। এবং চলুন আমরা সবাই আসলে ট্যারোট কার্ডে আজকে কি ধরনের এক্সপিরিয়েন্স বা কি ধরনের সমস্যা অপেক্ষা করছে সবাই শুনবো। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। অনেক ধন্যবাদ সুমন। প্রিয় শ্রোতা, আমরা ঠিক 12টার সময় ডরের স্পেশাল সেগমেন্ট ট্যারোট কার্ড রাউন্ড শুরু করছি, একটু অপেক্ষা করুন। বিশেষ রাউন্ড শুরু হচ্ছে ঠিক রাত 12টায়। বাংলাদেশে এই প্রথম ডর যেটা হন্টেড প্লেস ভিত্তিক শো, এবং এই প্রথম আমরা ট্যারোট কার্ড তথা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে সায়েন্টিফিক রিসার্চ এবং একই সাথে প্যারানর্মাল অ্যাক্টিভিটির একটা ব্যাখ্যা নিয়ে কোনো একজন মেন্টরকে নিয়ে এই প্রথম আমরা একটা অনুষ্ঠান দাঁড় করিয়েছি। সেটার কি পরিমাণ পাবলিক রেসপন্স আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আমরা ফিরবো ঠিক রাত 12টায় সেই রাউন্ডে, আমাদের সাথেই থাকুন। ডর কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কারণ ডর মানে ভয় আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ব্রেকিং নিউজ, ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি ডরের স্পেশাল ট্যারোট কার্ড রাউন্ডে। আজকে 11তম পর্ব। 11তম পর্ব আসলে এভাবে বলাটা উচিত না, মানে এই সেগমেন্টের আসলে 11তম, কিন্তু আমাদের ডরেরই মূলত অংশ এটা। এবং ডর যারা শুনে আসছেন সেই শুরু থেকে, সেই অর্থে আমরা আজকে অনেকগুলো পর্ব পার করে এসেছি, 100 পর্ব পার হয়ে প্রায় 150 পর্বর দিকে ছুটে চলেছি। এবং একেবারে শুরু থেকে আমাদের সঙ্গে আছে প্রাণের মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। স্পেশালি থ্যাঙ্কস টু প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি আমাদেরকে সাপোর্ট করবার জন্য। রেজা ভাই একটু হাই বলে দেন। আসসালামু আলাইকুম। রেজা ভাই ছাড়া তো আসলে এই পর্বটা চিন্তাই করা যায় না, হি ইজ দ্য মেন্টর বেসিক্যালি। ওকে রেজা ভাই, আমরা আজকের পর্ব আমরা শুরু করছি এবং আমাদের সঙ্গে দুজন গেস্টও আছে, তাদের সঙ্গে একটু পরিচিত হই প্রথমেই। আপনি আপনার নামটা একটু বলেন। হ্যাঁ, আমি জিকু। জিকু, কোথায় থাকেন? আমি নারায়ণগঞ্জে থাকি, মূলত মিরপুরে পড়ি। মিরপুরে পড়েন, কিসে পড়ছেন আপনি? পিএইচডি অন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। পিএইচডি অন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আপনি কি কোথা থেকে এসেছেন? আমার নাম নাসিম আক্তার নাতাশা, আমি ঢাকা মেডেলপাট ডিআইটি প্রজেক্ট থেকে আসছি। ফাইন। আচ্ছা রেজা ভাই, আপনার কাছ থেকে বিনীত অনুমতি চাই, আপনি আমাকে কিছু মেইল পড়ার অনুমতি দেন। এটা আমাদের লিসনাররা আমাকে পাঠিয়েছে, এবং বিশেষ করে দুটো, একটা হচ্ছে মেইল আর একটা হচ্ছে আমার ফেসবুকে পাওয়া। প্রথমত হচ্ছে আমি স্ট্যাটাসটা পড়বো। উনি হচ্ছেন ফারা দিবা শাহরিন। উনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, মা ইজ ইন ইমার্জেন্সি, pray as much as you can, please I don't want to see any likes or react,
এই স্ট্যাটাসের সে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে সে আমাকে একটা টেক্সট পাঠিয়েছে। টেক্সটটা হচ্ছে, ভাইয়া আই এম সরি বাট আই থিঙ্ক আই নিড টু শেয়ার দিস। আই ইউজ টু লিসেন ইউর ডর প্রোগ্রাম অ্যান্ড নো ডাউট ইটস আ গুড সোর্স অফ এন্টারটেনমেন্ট। I enjoyed your tarot segment too. I used to listen the program on YouTube actually. I didn't notice the round where Reza Bhaiya told about the harmful effects of listening the tarot round. ব্র্যাকেটে লিখেছে, he said even listening can harm too, যেটা আমরা বলেছিলাম যে শুনলেও অনেক সময় আপনার ক্ষতি হতে পারে। I noticed that tomorrow basically and found a ridiculous thing happen in my life few days back. I am not so sure if it happened because of listening your tarot program or not, but yes, I had a bad experience. My mother got terribly sick and hospitalized few days back, and the most shocking part is just before my mother got sick, I was about to tune the door program. I am confused still whether it happened because of this reason or happened naturally. The problem occurs just after I started listening to the program, but before that, mother was fine enough. We were in shock as mother was never ever got that much sick in her life before. Will you please tell Reza Bhaiya to spare his words that it can harm even if you listen it by radio, so that those who are new listeners would become aware. Thank you. তারপর লিখেছে, I shared this because I think it is necessary. Hopefully you will be able to understand. আচ্ছা, এখন ওনার আইডিটা দেখি একটু আমি। আইডিটা আমার কাছে, নামটা বলেন একটু, নামটা বলেন। ফারাদিবা শাহরিন, আপনি চাইলে ছবি দেখতে পারেন। আমার কাছে প্রচুর ইনবক্স আসছে যে এই রেডিও শোনার পর ক্রেডিট কার্ড তারা প্র্যাকটিস করছে অনলাইনে, তো সিরিয়াস অসুস্থ হয়ে গেছে, ভেঙে ফেলছে। ওনার মায়ের যে সমস্যাটা, ডাক্তাররা ধরতে অনেক সময় লাগবে এবং ওনাকে ভুল ট্রিটমেন্ট করা হইতে পারে। এই জন্য আমি ওনাকে বলবো একটু ভালো ডাক্তার দেখান, ভালো হাসপাতাল বা বিশ্বস্ত কাউকে দেখান যে ডাক্তারকে আপনি চিনেন আগে থেকে, যে এখন কমপ্লিটলি সুস্থ হয়ে গেছে। মানে ওর যেটা ছিল যে ডাক্তাররা মনে করছিল যে রিকভারি করা সম্ভব, এই যে আমি যেটা বললাম, ডাক্তাররা বুঝবে না প্রবলেম। তবে আপনি যেটা বলছিলেন যে রেডিও শুনলে অনেক সময় সাইড ইফেক্ট হতে পারে, আপনার জায়গা থেকে আপনি যেটা বলছেন, এই যে লাস্ট এপিসোডে আমরা একটা সাউন্ড করছিলাম, মিউজিক করছিলাম, জাস্ট হালকা, হ্যাঁ, এটা তো অনেকের অনেক কিছু হয়েছে, কিন্তু অলরেডি আপনারা যদি ফেসবুক পেজে দেখেন, সাউন্ড শোনার পরে কারো মাথা ধরছে, কারো মাথা ব্যথা করছে, বা কারো শরীর ঝিমঝিম করছে। এর কারণ হচ্ছে বিষয়টা কিন্তু প্যারানরমাল, আমি আগেই বলেছি আপনাদেরকে, মানে বিষয়টা নর্মাল না। ওকে, বেশ কিছু ইমেইলও এসছে, আমি চেষ্টা করবো ইমেইল গুলো পড়ার জন্য। তবে তার আগে আমার মনে হয় যেহেতু গেস্টের সঙ্গে আমরা পরিচিত হয়েছি, আমরা একজন একজন করে ফ্লোর দিতে পারি। জি, আপনি প্রথমে একটু বলুন আপনার নামটা যেন কি বলছিলেন? জিকু। জিকু, কি বিষয় ভাই বলুন। আমার ব্যাপারটা ফুপুর সাথে, এটা যে প্যারানরমাল আমি যে বিশ্বাসী তা না, আমি আপনার মতো একটি বাস্তব ভিত্তিক। তবে এটা ব্যাপারটা অনেক দিনের এবং অনেক জিনিস সাথে দেখানো হয়েছে, এই কারণে ব্যাপারটা একটু আমার কাছে রহস্যময়। ওনার নাম হচ্ছে আয়েশা এবং মাতার নাম রাহাতুন্নেসা। ওকে, আচ্ছা, উনি আমার ফুপি, আমার রাজীব ভাই বলছিলেন পরে কথা বললেন ওনার সাথে। আমরা কি একটা মোবাইলে কন্ট্যাক্ট করতে পারি কারোর সাথে? শিওর, কথা বলতে পারি। তার আগে আমি কাহিনীটা বলি। তো উনার বিবাহের শুরু থেকেই হঠাৎই আপনার যেটা বলেন পজেস্ট অর্থ আপনারা কি করেন? পজেস্ট মানে হচ্ছে যে হঠাৎ করে বিগড়ে যায়, মাথা আউট হয়ে যায়। হচ্ছে যে গড কিংবা ডেমন ক্যান কন্ট্রোল হিউম্যান বডি, হঠাৎ করে রিঅ্যাকশন শুরু করা। তো যখন তার উপর ভর করে তখন তিনি হঠাৎ করেই থেমে যান যে কোনো কাজ করতে থাকলে, এবং তার দাঁত কপাটি লেগে যায়, চোয়াল আটকে যায় এবং আঘাত পানো, যে কিছুতে বাড়ি খেয়ে পড়ে যায়, কিংবা তার দাঁত এবং জিহ্বা দুটো একত্রিত হয়, তার জিহ্বা ক্ষত বিক্ষত। এখন উনি কোথায় অনেক জড়তা, উনি খুব শিক্ষিত মানুষ, কিন্তু এখন তার কথা জড়তা আছে। ওকে, ইনি ওনার নিজের জিহ্বাকে নষ্ট করে ইচ্ছাকৃত না। ওকে, তো উনি যখন এইভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, বিভিন্ন ডাক্তার দেখানো হয়েছে, ওকে, নিউরোলজিস্ট বলে সবকিছু দেখানো হয়েছে, কেউ কোনো সমাধান দিতে পারেনি। সমস্যা হচ্ছে এই জায়গায়। এবং যখন জিনিস দেখানো হয়েছে, একটা পর্যায়ে বাংলাদেশের একজন বিখ্যাত, আমি নাম বললাম না, আমাদের বাসা আনা হয়েছে। আনার পরে যখন বসানো হয়েছে, তবে আমি কিন্তু এই ব্যাপারে মোটামুটি অনেক কিছু জানি, কিভাবে কারা কি করে, এটা পরে বলবো। আমরা অন্য রুম থেকে দেখছিলাম, ওনাকে সামনে আনা হয়েছে, ওনার নাম জিজ্ঞেস করছে, আমি কিন্তু দেখে বুঝতেছি যে ফুবির যে এক্সপ্রেশন, ফুবিও প্রস্তুত আছে ভিতর থেকে একটা কিছু নাম বলবে। ওকে, কিন্তু কবিরাজ ওনার চুলোয় মুঠি ধরছে। তারপর ওনার ট্রিটমেন্টের একটা পার্ট ছিল যে উনি লাঠি দ্বারা আঘাত করতেন। তারা যে কিভাবে একটা কথা বলে আপনাদেরকে, লিসেনার যারা শুনতেছেন, এই যে আপনারা কিছু হলে যে হুজুরের কাছে যান বা যে জিন সাধক খুঁজেন বা এই ধরনের প্যারানরমাল মানুষের কাছে যান, এরা যেটা করে মরিচকে আগুন ধরে চোখের সামনে দিয়ে দেয়, নাক দিয়ে গন্ধ শোঙায়, তারপরে ঝাড়ু দিয়ে মারে, গ্রহণ করতে বলে, লাঠি দিয়ে মারে। এমনও দেখছি এই ভাই, কি রে ভাই, যে বলে যে মাটিতে লবণ রাখে বলে তুমি জিহ্বাতে সেটা ভণ্ড চাটো। এই বিষয়গুলো পুরোপুরি অবাস্তব, কারণ আমাদের নবী রাসূলের সময় কিন্তু মানুষ তাবিজ করছে, নবীরাও কিন্তু তাবিজে এফেক্ট হয়েছে। তো এরা কখনো এই ধরনের কাজ করে না, এমন কিছু করবে না যেটা রেফারেন্সে নাই, এগুলো একদমই রং। এবং এর চেয়ে বেশি হচ্ছে
হচ্ছে আপনাদের তো আর্থিক ক্ষতি হচ্ছে প্লাস রোগীর মানসিক ক্ষতি হচ্ছে। রাইট রাইট, হ্যাঁ বল। ফুপি আমাদের ঘরের যারা অন্য পাশে সবাই আছে, আমি তো ওনাদের খোঁজা বুঝে বলতেছি, আশ্চর্য উনি নাম বলবো কিভাবে? তো সবাই বিশ্বাস করতেছে যে কোনো কথা বলিস নি। আমি বলতেছি কবিরা যেমন ভাবে বলতেছে যে জিনের নাম বলবে, শেষ পর্যন্ত জিনের নাম বলে নেই, ফুপি নাম বলছে। কারণ ফুপি চুলের মুড়ি ধরে রাখছে, কিছু করার নাই। তো ফুপি যখন নাম বলছে আমি বলতেছি এটা তো হয় নাই। তারপর ফুপি আসার পর বলছে ফুপি নামটা কি আপনি বলছেন না? ফুপি বলছে হ্যাঁ আমি বলছি। কিন্তু কবিরা যেটা বললো যে এটা রক্তের মানে মিক্সড উইথ ব্লাড। কতদিন যাবত আপনার ফুপির? 40 বছরের মতো। দেখি রে ভাই, কিছু কিছু জিন আছে, মানে এটা সাইন্টিফিক ব্যাখ্যা তো অবশ্যই আছে। যে বললেন যে দাঁত লেগে যায়, হ্যাঁ এটা ব্রেন থেকে জিনিসগুলো হয়। যদি জিন এফেক্ট করে কোনো মানুষকে, জিন যদি বডির মধ্যে ঢুকে, সেটা সহজে ছাড়বে না। কিছু কিছু জিন থাকে পাওয়ারফুল, যেটা ছাড়ে না। তো পুরো ঘটনা শোনার পর ওর সাথে কথা বলবো আমি ফোনে, তারপর আমি একটা সলিউশন দিব। ওকে, একটা পর্যায়ে না হয় ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, আচ্ছা এই বিষয়ে আপনি কি বলবেন? মানে ফাইনালি ওনার সম্পর্কে হচ্ছে আপনার যে ফুফুর বিষয়টা বলছেন, ওনাকে আমি 4টা কোশ্চেন করবো, ওনাকে আমি একটা রোকেয়া দিব আর কিছু কাজ করতে বলবো। করলে আলহামদুলিল্লাহ ওনার সমাধান হয়ে যাবে, খুব মানে ফাস্ট সমাধান হয়ে যাবে। 40 বছরের বিষয়, অনেক লং টার্ম। হ্যাঁ রাজু ভাই, আমি কিন্তু আপনাকে এখন যদি প্রশ্ন করি কিছু, শিওর শিওর। হ্যাঁ হ্যাঁ, যারা জিন স্পেশালিস্ট তো তাদের কিন্তু 2টা পর্যায়ে। এক ধরনের সাধক জিন আছেন, তারা জাস্ট কন্ট্রাক্ট করেন এবং ওনারা জিনকে বশীভূত করেন না। আরেক দল সাধক আছেন, এখানে কিন্তু আমাদের সাধারণ মানুষের একটা ভুল ধারণা আছে যে কবিরাজ জিন বশীভূত করছে। মূলত ব্যাপার এটা না, মূলত কবিরাজ জিন দ্বারা বশীভূত হয়, জিনকে বশীভূত করে। ভাই কথাটা কিন্তু 100% কারেক্ট। জিন কখনো বশীভূত হয় না, মানুষই বশীভূত। কারণ জিনকে হাজির করতে হলে জিনকে পূজা দিতে হয়, সেজদা করতে হবে, জিনকে পূজা করতে হবে, জিনকে বস ডাকতে হবে। আমি এই ব্যাপারটাই বলতেছি। ইট ওয়াজ ভেরি ভাই, এটা একদম শিরক, নাউজুবিল্লাহ। অবশ্যই জিনকে আপনি কি হোমার ইলিয়াড পড়ছেন? হোমার ইলিয়াড আমি পড়েছি, অনেক আগে পড়েছি। তো সাধারণ মানুষ ভাবে যে এনিমেল এবং বাডি জাস্ট স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু স্যাক্রিফাইসের আরেকটা কিন্তু ব্যাপার আছে। তো আমার কথা হচ্ছে যে যারা জিন দ্বারা কাজ করে বা এই ধরনের প্যারানর্মাল কাজ করে, তাদের একটা মাধ্যম জিন। এটা একটা ভুল আছে যে একটা মাধ্যম জিন, জিন ছাড়া অন্যভাবে প্যারানর্মাল অ্যাক্টিভিটি করা যায়, এটাকে সাইকিক বলা হয়। আপনি বলেন, আমি আপনি বলার মাঝখানে আমি আপনার সলিউশন দিয়ে যাবো। আমি বলতে চাচ্ছিলাম যেটা যাবে, আপনি যদি ওইভাবে করে থাকেন কোনো একটা কিছু, আমার সাথে জিন ভূতের কোনো সম্পর্ক নেই। আমার সাথে সম্পর্ক মানুষের যারা বিপদগ্রস্ত, তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করি। এটা বলতেছি না, প্যারানর্মাল ব্যাপারগুলো আপনার সমাধানের ব্যাপারটা কি হয়? আপনার প্রশ্নটা কি, প্যারানর্মাল ব্যাপারটা কিভাবে সমাধান করি আমি? ফুফি ফোন দিয়েছে, ঠিক আছে। এই প্রশ্নটা উত্তর একটু পরে দিচ্ছি, ফুফিকে আগে নেন। হ্যাঁ ফুফিটা আগে নেন। আসসালামু আলাইকুম। জিকো আসছে, আপনার সমস্যার কথা বললো। ও কিছু কথা বলছে, আপনার সমস্যাটা একটু সংক্ষিপ্ত করে আমাকে বলেন। জাস্ট মেইন যে সমস্যাগুলো হচ্ছে ওগুলো একটু বলেন। এখন মানে ঘুমের মেঝে এই রোগটা হয় আমি চিন্তাটা নিই, কিন্তু আমি বুঝি না এই ঘুমের মেঝে হয় চিন্তা কাটার জন্য বুঝতে পারি যে হয়েছে। আর শরীরে মানে যদি হয় যে ব্যথা করে পাটা এমনি, আর শরীরটা প্রথম দিন যত খারাপ লাগে, দ্বিতীয় দিন অনেক খারাপ লাগে। আর মাঝে মাঝে মাথাটা কেমন করে মানে কেমন যেন করে ভেবেছে, তখন আর আমি অনেক সময় কথা বলতে পারি না। আপনার কি বলেন সবই শুনতে পাই, আমি উত্তর করতে পারি না। আর উত্তর করতে গেলে মানে কথাগুলি আউড়ে ফেলে, মানে আপনার কি এমন কিছু মনে হয় আপনার সাথে একটা কিছু আছে, অদৃশ্য কিছু আছে, এরকম কিছু মনে হয় আপনার? না মনে হয় না, তবে 5 বছর আগে এরকম হতো। অনেক সময় আমি কাজ করতে মনে হতো যে আমার হঠাৎ করে কেউ আসে, মানে মনে হতো যে না খুবই অনুভব করতাম যে কেউ দাঁড়াইছে বা কিছু এরকম। ওই যে অনুভূতিটা করতেন, অনুভূতি কি এখন আছে আপনার মধ্যে? এখন বলতে পারলাম হয়তো। বুঝতে পারছি। আপনার যে সমস্যাটা হয়, যেটা বললেন যে কারোর সাথে কথা বলতে গেলে মাথা ঘুরে ওঠে বা কথা ঠিক মতো বলতে পারেন না, স্পষ্ট ভাবে বলতে পারেন না, এই সমস্যা বর্তমানে হচ্ছে। রাতে ঘুমানোর সময় সমস্যা হচ্ছে, এটাই আপনার মূল সমস্যা বর্তমানে। বলতে পারি না, কোনো কিছু মনে রাখতে পারি না। আর অতীতের কোনো ঘটনা বা কিছু খুব কমই মনে আছে আমার। আচ্ছা ফুপু, আমি আপনাকে একটা জিনিস দিব, আজকে জিকুকে দিয়ে দিব, আপনাকে সেই জিনিসটা দিবে এবং ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, মনোযোগ দিয়ে পড়বেন, এমন ভাবে নামাজ পড়বেন যে সৃষ্টিকর্তা আপনার সামনে আছে। আমাদের বাড়িতে বা আমাদের সবার পুরো বা আমার ছেলে মেয়ে বা কেউ কোনো কিছু আছে। আগে আপনার সমস্যার সমাধান করি, যদি আপনারটা সমাধান হয় তারপর নেক্সট আপনার ছেলে মেয়ে অন্য সমস্যা। আচ্ছা, আমরা তো কথা বললাম ওনার সঙ্গে। আমার যেটা মনে হয় যে ওনার সঙ্গে আরো ইন ডিটেল রেজা ভাই কথা বলে, যদি কোনো বিষয় পার্টিকুলারলি উনি জানতে চান, সেগুলো বিষয়ে আরো বিস্তারিত কথা বলতে পারেন। অলরেডি জানা হয়ে গেছে, অনেক ছোট্ট একটা জিনিস দিব, সো ওইটা গিয়ে বাসায় প্র্যাকটিস করতে পারেন আপনারা। ওকে, একটা মেইল পড়তে চাই রে ভাই, সেটা হচ্ছে মাজি তুষার নামে একজন লিখেছে, ভাইয়া আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে আমরা ভালো আছি। প্রায় 1 মাস আগে আমার সাথে ঘটে যাওয়া একটি প্যারানর্মাল ঘটনা আজকে আপনাকে বলতে যাচ্ছি। সেদিনটি ছিল শনিবার। আমি আমাদের চাল মানে ঘরের চাল ঝাড়ু দেওয়ার জন্য চালে উঠি। তো আপনাকে আগেই বলে রাখি, প্রায় 6 থেকে 7 মাস খানেক হলো আমাদের চালে 2টো বট গাছ হয়েছে। চালের উপর বট গাছ হয়, অনেক সময় হয় না, চালের উপরে না, ডাইরেক্ট চালের ছাদের সাইডে এগুলো হয়। আচ্ছা, বট গাছ হয়েছে। তারপরে আমি চাল ঝাড়ু দেওয়া শুরু করলাম। তারপরে বট গাছের দিকে লক্ষ্য করলাম, গাছ দুটো কেমন যেন ভালো দেখাচ্ছে না।
তখন আমি আম্মুকে ডাক দিয়ে বললাম, আম্মু বট গাছ দুটো চালের উপর একটু ভালো লাগছে না, আমি কি গাছ দুটো কেটে ফেলবো? আম্মু তখনই বললো, না বাবা তোমার কাটতে হবে না, পরে সমস্যা হতে পারে। আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আরে কিসের সমস্যা? আম্মু উত্তর দিল, অনেক মুরব্বী বলে এসব গাছ কাটলে নাকি ক্ষতি হয়। আমি নিজে মনে মনে ভাবলাম যা হয় হবে, আমি গাছ দুটো কেটে ফেলবো। কিছুক্ষণ পরে আম্মু ছোট বোনকে নিয়ে স্কুলে গেছে, আমি ধারালো একটা দা নিয়ে চালে উঠে পড়লাম। তারপর প্রথম বট গাছটা কাটতে সক্ষম হলাম। তারপর যেই আমি দ্বিতীয় গাছটা কাটার জন্য প্রথম কোপ দিলাম, তখনই দেখলাম দেয়ালে জড়িয়ে থাকা গাছের শিকড় থেকে কেমন যেন পানি পড়ছে। প্রায় 500 গ্রাম পানি পড়েছে। আমি ভাবলাম শিশির হতে পারে। যাই হোক, আমি দ্বিতীয় গাছটাও কেটে ফেলি। বলে রাখি যে আমার রুমের উপরের চালে কিন্তু বট গাছ দুটো ছিল। সেই রাত থেকে শুরু হয় মূল ঘটনা। আমি রাতে শুতে যাই, মনে হচ্ছে চালের উপর কিছু একটা আছে, কিছু একটা আমার রুমের উপর চালে আওয়াজ করছে। রাত গভীর হলে আওয়াজটা খুব বেড়ে যায়। কাউকে নিয়ে ঘুমালে বা অন্য রুমে ঘুমালে একই প্রবলেম হয়, বাট আমার পাশে যে থাকে সে কিছুই আলাপ পায় না। প্রায় 13 দিন আমি বাসায় ঘুমিয়েছিলাম, আর না পেরে নানিদের বাড়ির কাছে থাকে, আমি এখনো নানি বাড়ি ঘুমাচ্ছি। তো ভাইয়া, আমি আমার সমস্যাটার সমাধান বা ব্যাখ্যা চাই। আমি স্টুডিওতে যেতে চাই। নাম হচ্ছে মাহমুদ তুষার, পিতার নাম গিয়াসউদ্দিন, মাতার নাম কোহিনুর, বয়স 18, রাজৈর মাদারীপুর থেকে এসে লিখেছে। আপনি চাইলে ফোন নাম্বারটাও দেখতে পারেন। আচ্ছা, স্টুডিওতে তো আমরা তাকে আনিনি। এটা খুব ইজি সমাধান আছে। আমরা কি হিসাবে আপনাকে বলি সবসময় যে আমি জিনদের বিষয়ে কথা বলবো রেডিওতে, মানে ওদের লাইভ স্ট্রিমে বলবো, সময় হচ্ছে না আসলে গেস্ট নিয়ে। গেস্টদেরকে আগে সমাধান করতে হয়, বিভিন্ন ইমেলকে সমাধান করতে হয়, তারপরে তো আমি আমার ঘটনা বলবো। ইভেন আমার লাইফের কিছু স্টোরি আমি মাঝে মাঝে শেয়ার করতে মন চায়, সময়ের কারণে হয় না। ওনার যে সমস্যাটা, আমরা জানি যে অনেক সময় জিনরা ওদের বাসস্থান, কেউ কোনো কোন জিন আছে যে অনেকে বলে পানিতে থাকে, যদিও তারা আগুনের তৈরি, কিন্তু তারা পানিতে থাকতে পারে। অনেকে বলে যে গাছে থাকে, বা কোনো বিল্ডিং পড়া, বা কোনো বাসা, মানে থাকে বেশি বেশি। অনেকে বলে গাছ তো সব গাছে থাকতে পারে। হ্যাঁ, অনেক বাসা আছে অ্যাবান্ডন, 6 মাস ধরে বন্ধ, বা অনেক রুম আছে, আমাদের বাসা অনেক রুম থাকে যে বহুদিন ধরে রুমটা বন্ধ, সেখানে জিন আস্তানা করে। কারণ আমরা জানি মানুষ থেকে জিনের সংখ্যা পৃথিবীতে বেশি। তো হইতে পারে এমন বিষয়, ওনার যে গাছটার কথা বললো, গাছটা কাটা, ওখানে এমন হতে পারে জিনদের কোনো আস্তানা ছিল সেখানে, বা জিনরা থাকতো। যদিও গাছটা যেহেতু ছাদে গাছ হচ্ছে, গাছটা সাইজ অবশ্যই ছোট, একদম ছোট। জিনরা নিজের আকৃতি ছোট বড় করতে পারে, তারা থাকার জন্য গাছটাই বেছে নেয়। তো ছোট গাছ, এবং সবচেয়ে অবাক হচ্ছে যে পানির পড়ার বিষয়টা, মানে গাছ কাটতেছে, গাছ থেকে পানি পড়তেছে। তো পানি পড়া অনেক কারণ থাকতে পারে। গাছের রাত্রে বৃষ্টি হতে পারে, শিশির জমতে পারে। 500 গ্রাম পানি কিন্তু শিশিরে 500 গ্রাম পানি হবে না একটা গাছ থেকে। 500 গ্রাম মানে হাফ লিটার পানি গাছ থেকে পড়ার কথা না, রাইট? যেহেতু এটা মানে এমন না যে বিরাট বড় বড়, এটা তো পানির গাছও না বলা যেতে পারে। এখানে আমি যেটা বলবো বিষয়টা, ওনার নাম কি বলছেন ভাইয়া? মাজি তুষার। আচ্ছা, মাজি তুষার। হ্যাঁ, আপনাকে বলতেছি, আপনার যে সমস্যা হচ্ছে, আপনি যে নানি বাড়িতে ঘুমাচ্ছেন, বাসায় ঘুমাচ্ছেন না, ভয় পাচ্ছেন, এটা খুব সহজে সমাধান করা। যদি আপনার বাসায় খারাপ কিছু থেকে থাকে, যেহেতু আপনার ভাষ্য মতে হচ্ছে যে বাসায় খারাপ কিছু আছে, আমি আপনার ছবি এখনো পাই নাই, আপনার ছবি পাই নাই, ছবিটা আমাকেও দেয়নি, বিস্তারিত পাই নাই। ছবিটা লাগবেই, আপনার সময় বলতে হলে আপনার ছবি লাগবে, মাস্ট। আর একটা বিষয়, আমি কিন্তু সব জানতাম না, ইলমে গায়েবের ক্ষমতা আমাদের নাই। তারপর আমি বেসিক্যালি আপনাকে আনসার করতেছি। আপনি জাস্ট ছোট্ট একটা জিনিস আপনাকে দিব, সেটা নিয়ে বাসায় রেখে দিবেন, ইনশাল্লাহ আপনার সমাধান হয়ে যাবে। নিশ্চয়ই। আরেকটা বিষয় একটু বলি আপনাদেরকে, যারা আমাদের এখানে দরে আসেন, তারা আমাদের সঙ্গে ফেসবুকে কানেক্টেড থাকেন, এবং তারা যখন আমাদেরকে রিপ্লাই পাঠান, ভাইয়া সমস্যার সমাধান হয়ে গেছে, সেটা আমাকে স্ক্রিনশট পাঠান রেজা ভাই, নিঃসন্দেহে সেটা আমাকে অনেক বেশি অবাক করে। যাই হোক, কিবরে ভাই, এটা বলতে চাচ্ছি যে আমাকে অনেক মানুষ ইমেল পাঠাইছে, অনেক মানুষ মানে ধন্যবাদ দিছে, অনেকে বলছে ভাই আমি আসবো, আপনার কাছে দেখা করতে আসবো। গতকালকে আপনাকে স্ক্রিনশট দিলাম, সে কিন্তু বাংলাদেশের খুব টপ লেভেলের একজনের ছেলে, একজন শিল্পপতির ছেলে। ওর একটা সমস্যা ছিল, সমাধান আমি করে দিচ্ছি 21 দিনের মাথায়। মানে সে আলহামদুলিল্লাহ খুশি। বিউটিফুল। আমরা একটু একটা বিষয় একটু বলি প্রিয় শ্রোতা, যারা ফেসবুকের মাধ্যমে কানেক্টেড থাকেন, সামহাও তাদের রিপ্লাই আমরা দিই। আমাদের ফেসবুকের ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি, কারণ রেজা ভাই এখানে অলওয়েজ সময় দেন। www.facebook.com/dortarot, DAARTAROT। আমি আবারও বলছি, www.facebook.com/DAARTAROT .tarot, এবং এই পেজটিতে লাইক দিলে আপনি মেম্বার হয়ে যাবেন। আমরা এখনই আছি এই পেজটিতে। একটি মেইল পড়তে চাই, মেইলটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। সেটা হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ, যে আমাকে আমার যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে পাঠিয়েছেন, www.rjkebria.com। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখান থেকে আপনারা চাইলে স্টকের সেকশনে গিয়ে মেইল করতে পারেন। আর রেজা ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ ইটস ভেরি ক্রিটিক্যাল মেইল। এবিসি রেডিওর হরর শো ডর মানে ভয় এর ট্যারোট কার্ড সেগমেন্ট অনুষ্ঠান অনবদ্য এবং স্বতন্ত্র। আপনাদের অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত
উৎসাহিত হয়ে আমি ট্যারোট কার্ডের উপর সামান্য অধ্যয়নের সুযোগ পেয়েছি, যা আমাকে বিস্মিত করেছে এবং নতুন নতুন কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছি। আমি যা বুঝতে পেরেছি সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি। নির্দ্বিধায় বলতে গেলে প্রথমত আমি ভেবেছিলাম ট্যারোট কার্ডের সাথে ব্ল্যাক ম্যাজিকের সম্পর্ক আছে, সেক্ষেত্রে আমার আগ্রহের কোনো কারণ ছিল না। এই ধারণা থেকে বেরিয়ে আসতে আমাকে বেশি দূর পড়তে হয়নি। আমার কাছে মনে হয়েছে বিষয়টির সাথে আধ্যাত্মিক অন্তর্দর্শন, ইনার ভিশন, দার্শনিক সংজ্ঞা বা ইনটিউশন এবং মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল বিষয় সমূহ জড়িত। ধর্মীয়, যেটাকে বলেছেন ইংরেজিতে থিওলজিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখলে মনে হয় এর উৎপত্তি এবং ক্রমবিকাশের সাথে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং কোনো না কোনোভাবে ইসলামের প্রভাব বিদ্যমান। কেননা মেজর আরকানার কিছু কার্ড যেমন হিরোফ্যান্ট, এগুলোর উচ্চারণ আমার কাছে কঠিন মনে হচ্ছে, হেরোফেন্ট, তারপরে হচ্ছে পিয়েরিস্টেস না কি যেটাকে বলে প্রিস্টেস, প্রিস্ট, ডেভিল, হারমিট, জাজমেন্ট, জাস্টিস আমাদেরকে আহলে কিতাবী ধর্মগ্রন্থগুলোর কথা মনে করিয়ে দেয়। এই বিষয়টা নিয়ে আমি জানি না, ধর্মীয় কোনো ব্যাখ্যা আমরা যাব না, আপনি এটা আপনার পার্সোনাল মতামত জানিয়েছেন। আমি যতটুকু বুঝতে পারি তা হলো এই কার্ডগুলো কোনো সুনির্দিষ্ট অর্থ প্রকাশ করে না, এগুলো এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম গল্প বলে। আমার প্রশ্ন হলো, 1, এই কার্ডগুলো থেকে কিভাবে সত্য সংজ্ঞা বা ট্রু ইনটিউশন করা সম্ভব? 2, এ থেকে কিভাবে ভাগ্য গণনা বা ডিভিনেশন সম্ভব যখন ভবিষ্যৎ নিশ্চিত, সার্টিন অথবা অনিশ্চিত তা বলা যায় না? 2, প্রশ্নগুলোকে আপনি বুঝতে পারছেন? বুঝতে পারছি। 3 নম্বর হচ্ছে, ট্যারোট কার্ড রিড করলে কোনো তথাকথিত ক্ষতির আশঙ্কা থাকে, এই ক্ষতির কারণ কি? এই ক্ষতি কে করে, কেন করে? এই প্রশ্নগুলো কিছু কিছু ক্ষেত্রে স্ববিরোধিতা সৃষ্টি করে। যেমন 1 নম্বর প্রশ্ন সম্পর্কে বলা যায়, মহান আল্লাহর বাণী, দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সেসবই তিনি জানেন, তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু ইচ্ছা তিনি করেন। এটা আয়াতুল কুরসি আল বাকারা আয়াত 255। এটা কি 255 না 155? আমার যত মনে পড়ে, আমি একটু কনফিউশন, আমি যত 155 আয়াত, তাই না? এটা আয়াতুল কুরসির 155 আয়াত। তাহলে ট্যারোট কার্ডের মাধ্যমে সত্য সম্পর্কে যতটুকু জানা যায় তা আল্লাহর অনুমোদন সাপেক্ষ হবে। তাই প্রশ্ন জাগে, এই অনুমোদনের ভিত্তি কি? আমি আশা করি আপনি আপনার মতামত এবং প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে জানাবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমরা বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে শুনবো। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি ট্যারোট কার্ড সেগমেন্টে। আমাদের সাথেই থাকবেন। ডর মানে ভয়, Haunted by brand Mr. Mango Candy. Door. 4 মিনিট পর আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের ট্যারোট কার্ড রাউন্ডে। আমি আরজে কিবরিয়া আছি, আমাদের সঙ্গে আছে রেজা ভাই এবং 2 জন গেস্ট আছে। একজনের কথা আমরা অলরেডি জেনে ফেলেছি, আরেকজন অপেক্ষা করছেন, তার কাছে আমরা যাব। তার আগে যে প্রশ্নটা আমরা রেখে গিয়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদিও আমরা সবসময় একটা কথা বলে থাকি, ধর্মীয় বিষয়ের সাথে আমাদের এই বিষয়গুলোকে জড়াবেন না, কারণ ধর্মীয় বিষয়গুলো নিষেধ করা হয়েছে এবং এগুলো এক ধরনের অপরাধ। সেই জায়গাটি থেকে আমরা এই বিষয়টিকে অবশ্যই সিরিয়াসলি নিব না। কিন্তু রেজা ভাই কি বলতে চান সেটা আমরা একটু রেজা ভাইয়ের কাছ থেকে শুনবো। এই কার্ডগুলো থেকে কিভাবে সত্য সংজ্ঞা বা ট্রু ইনটিউশন করা সম্ভব? প্রথম যে প্রশ্নটা আপনার কাছে রেখেছে, ওনার নাম হচ্ছে ওমর বিন আব্দুল আজিজ। বাসা কোথায় থাকে? ওনার বাসাটা উনি লেখেন নাই, ওনার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছেন, আপনি চাইলে ফোন নাম্বারটা দেখতে পারেন। নেক্সট টাইম আপনার সাথে আমি অবশ্যই কথা বলবো। আমি আপনার সাথে সরাসরি দেখা করতে চাই, আমি চাই, মানে আপনারা তো আমার সাথে দেখা করতে চান, ইভেন আমি চাচ্ছি দেখা করতে, কারণ আপনার কোশ্চেন গুলো এত সুন্দর কোশ্চেন যে এটা সবার কোশ্চেন, কিন্তু এভাবে সাজায় গুছিয়ে কেউ লিখতে পারে না। এবং আপনার হচ্ছে জানার আগ্রহ আছে, আমি এমন লোকের সাথে কথা বলতে চাই যাদের জানার আগ্রহ থাকে। আচ্ছা, প্রথম কোশ্চেন ছিল যে কার্ড দিয়ে কিভাবে বলা যায় সম্ভব। সূরা নিসাতে আল্লাহ বলছে যে তোমরা কখনো জানবে না যে একটা মেয়ের গর্ভে কি সন্তান আছে, বলছে না? কথা সত্য, আল্লাহ ছাড়া কেউ জানে না গর্ভে কি সন্তান আছে। কিন্তু বর্তমান যুগে বিজ্ঞান আবিষ্কার করে ফেলছে, আল্ট্রাসাউন্ড করে জানা যাচ্ছে গর্ভে ছেলে না মেয়ে আছে। এর মানে কোরআন কিন্তু ভুল না, কোরআন রাইট। কোরআন বলছে জানবেন না। হ্যাঁ, কেমন আমরা জানি যে একটা বাচ্চার মধ্যে জীবন আসতে 40 দিন সময় লাগে, তার আগে ডাক্তারও বলতে পারবে না কি আছে। ডাক্তার একটা সার্টেন টাইমে পরে বলতে পারে, প্রায় 3 মাস পার হয়েছে তারপরে আল্ট্রাসাউন্ড করলে বলা যায়। তাও এটা কিন্তু মানুষের মাধ্যমে, এটা মেশিনের মাধ্যমে, কোনো মানুষের দ্বারা পসিবল না জানা, মেশিনের মাধ্যমে টেস্ট করে বলা যাচ্ছে। হ্যাঁ, আল্লাহ কিন্তু সেটাকে নিষেধ করে নাই। আপনি কিছু বলতে যাচ্ছেন? হ্যাঁ, আমি বলতে আরবি বিষয়ে আমাদেরকে যিনি পিএইচডি করছেন, আয়াতটা হচ্ছে কেউ জানে না, তার মানে ব্যাপারটা বুঝা যাচ্ছে একটা মানুষ স্বাভাবিকভাবে জানে না। আর এটার আরেকটা ব্যাখ্যা করা হয় যে জানে না শব্দটা ব্যাপক, গর্বে কি আছে সব জানে না, এই গর্বেটা এরকম না, গর্বে কি আছে। সুতরাং যখন একজন নারী গর্ভবতী হয় তখন তার গর্বের মেয়েও থাকতে পারে, তার গর্বে কি আছে এটাও কিন্তু কেউ জানে, কিন্তু আল্লাহ কিন্তু ওইটাও জানে। এই একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এটা কোনো মাধ্যমবিহীন। আমি লজিক দিচ্ছি। হ্যাঁ, লজিক, মানুষ লজিক চাবে এখন কার্ড খেয়ে বলতে পারে, সেটা আমি আসতেছি, আগে লজিক দিয়ে নিয়ে আমি। হ্যাঁ, তো আল্লাহ বলছে জানবে না তোমরা, বিজ্ঞান এখন 100% বের করতে পারেনি, অনেক কিছু বের করতে পারেনি বলতে গেলে। তারপরে আমি আসি আবহাওয়াটা। আবহাওয়া, আব মানে জল, হাওয়া মানে হাওয়া।
আবহাওয়া বার্তা। আমরা জানি যে মেশিন অলরেডি চলে আসছে যে আগামীকালকে বৃষ্টি হতে পারে, কেউ কিন্তু বলে না বৃষ্টি হবেই, কোনো আবহাওয়া বার্তা পাবে না বৃষ্টি হবে, বলে হতে পারে। কিভাবে তারা বলতে পারে, কি দেখে বলতে পারে? জাস্ট আকাশ থেকে, আকাশের তারা, আকাশের লেভেল গুলা, ওই যে স্তর থাকে যে 7টা স্তর, বায়ু স্তর, তারপর চাঁদের অবস্থান, এইসব দেখে তারা বলতে পারে যে কালকে বৃষ্টি হবে, কালকে ঝড় হতে পারে বা বন্যা হতে পারে, এগুলো তারা গেস করে। এটা গেল আমার আবহাওয়া বার্তা। এরকম অসংখ্য বিষয় আছে। আমাদের নবী রাসূলরা অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন আমাদের পৃথিবীর জন্য, করে গেছেন, সেটা আল্লাহর ইচ্ছায়। এখন বিষয় হচ্ছে কিভাবে ট্যারট কার্ড বলে দেয় সামনের দিকগুলা। শুধু সামনের দিক না, ট্যারট কার্ড অতীতও বলবে, বর্তমানও বলবে, আপনার ফিউচারে বলবে। কিন্তু এটাকে বলা হয় প্রপোজিশন, মানে আপনার একুরেসি বলতে পারবেন না যে হ্যাঁ আপনার নাম কি ভাই, আমাকে দেখে বলেন তো আমার নাম কি, বাপের নাম কি, এটা বলতে হবে। এটা পৃথিবীকে বলতে পারবে না। এটা হচ্ছে ইলমে গায়েবের ক্ষমতা আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ দেন নাই। ইভেন পৃথিবী কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরও ইলমে গায়েবের ক্ষমতা থাকবে না। প্রপোজিশন আমরা বলতে পারি। এটা প্রেডিকশন করে এবং প্রেডিকশনটা মিলে যায়। কিভাবে মিলে যায় সেটা বলি আপনাকে। এই ট্যারট কার্ডটা শুরু হয়েছে হারুত মারুত থেকে, মানে মুসা আলাইহিস সালামের সময় থেকে। এগুলা দিয়ে খেলা হতো, পাথরে অঙ্কন করে, পাতার মধ্যে অঙ্কন করে খেলা হতো। এবং এটা নিয়ে কিন্তু আমরা বলেছিলাম, এটা আলাদা এপিসোড করেছি আমরা, 2-3টা এপিসোড আমরা ডিটেইল বলেছি সেখানে বিস্তারিত। যাই হোক, এটা পরে আসি। তো ট্যারট কার্ড ঠিক সেরকম ওই সময়, আজকে থেকে হাজার হাজার বছর আগে, এটা কোনো অনিশ্চিত কত হাজার বছর আগে, হয়তো বা 20,000 বছর আগে, কোনো অনিশ্চিত। এটা তখন যুগের কার্ড। এটা তখন মানুষ এই কার্ডটা দিয়ে ভবিষ্যৎবাণী করতো। তো এখন ওই রকম মানুষ পৃথিবীতে বর্তমানে নাই। যারা পৃথিবীতে বাঁচতো 500 বছর বাঁচতো, এখন পৃথিবীতে কোনো লোক নাই যে 500 বছর বাঁচবে। তাদের মধ্যে একটা পাওয়ার ছিল, সাইকিক পাওয়ার ছিল, এটা গড গিফটেড, তারা এটা অর্জন করছে। এরকম মানুষ পৃথিবীতে ট্যারট কার্ড রিডার পৃথিবীতে অনেক আছে। রিয়েল রিডার পৃথিবীতে খুবই কম। আমি বলবো না আমি রিয়েল রিডার, বাট আমি চেষ্টা করি ভালোভাবে পড়ার, এবং আমারটা প্রপোজিশন আমি বলবো যে 80%-90% মিলে যায় মানুষের সাথে, এবং অনেক কিছু হয়ে যায়, ঘটে যায়। এটা হচ্ছে ওনার ফার্স্ট কোয়েশ্চেনের আনসার, যে কার্ডগুলোর অস্তিত্ব আজকে থেকে হাজার হাজার বছর, এবং এই কার্ডের চর্চা 50-60 হাজার বছর ধরে হয়ে আসছে। আমি বলি 5,000 বছর, মানে অনিশ্চিত, মানে আমি বলবো হাজার হাজার বছর আগে। এগুলো কোনো ক্যালেন্ডার এরকম নাই যে কবে কার্ডটা বের হয়েছে, এবং কোনো স্টোরি নেই। অনেকে বলে ফ্রান্স থেকে কার্ডটার আবিষ্কার, কেউ বলে মিশর থেকে আবিষ্কার, মানে কোনো একুরেসি নেই, কেউ বলতে পারে না একুরেট কই থেকে আসছে। তো এভাবেই কার্ডটা মানে মানুষের ভাগ্য প্রেডিকশন করে দেয়, যেটার প্র্যাকটিস মানুষ হাজার বছর। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে আসলে এই বিষয়গুলো নিয়ে একদিনের ব্যাখ্যাতে বা খুব অনেক, হ্যাঁ, এই ট্যারট কার্ড নিয়ে কথা যদি বলতে যাই ঘন্টা পর ঘন্টা কথা বলা যাবে। রাইট, আমরা খুব কোশ্চেনটা বলেন। রাইট, আমরা খুব স্বল্প সময়ে আসলে এই ব্যাখ্যা আপনাকে দিতেও পারবো না। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এ থেকে কিভাবে ভাগ্য গণনা সম্ভব যখন ভবিষ্যৎ নিশ্চিত অথবা অনিশ্চিত তা বলা যায় না? এটা উনি ওনার জায়গা থেকে বলেছেন। আমার মনে হয় 1 নম্বর প্রশ্নেই আপনার উত্তরটা আছে। ওকে, লাস্ট প্রশ্ন যেটা ছিল, ট্যারট কার্ড রিড করলে কোনো তথাকথিত ক্ষতির আশঙ্কা থাকে, এই ক্ষতির কারণটা কি, এই ক্ষতি কে করে, কেন করে? প্রশ্নগুলো কিছু কিছু ক্ষেত্রে স্ববিরুদ্ধের সৃষ্টি করে, যেটা উনি বলেছেন। তো আপনি এই প্রশ্নগুলোই বলেন না, উত্তরগুলো বলেন, আসলে ক্ষতিটা কিভাবে হয়, ক্ষতিটা কেন হয় বা কিভাবে হয়, কেনই ক্ষতি হবে কার্ডটা শুনলে বা পড়লে। আচ্ছা, সেটা বলে দিই। ট্যারট কার্ড এমন একটি কার্ড যেটা আপনার ভাগ্য কিভাবে বলে সেটা বলে দিচ্ছি। দেখবেন জ্যোতিষী যারা আছে, বা ক্ষতি যেটা হয় সেটা বলে দিচ্ছি। জ্যোতিষী যারা আছে বাংলাদেশে বা বিভিন্ন দেশে, তারা স্বর্ণপদক পায়। কেন পায়, কিভাবে পায়, কি বুঝে স্বর্ণপদক পায়? তারা স্বর্ণপদক কে দিল বা সে কে, যে যাকে দিল, তাহলে তো যে পদক দিচ্ছে সে আরো বড় জ্যোতিষী। কার্ড কেন ক্ষতি করে সেটা বলতেছি, তার আগে আমার একটা লজিক টানতে হবে। সেটা হচ্ছে এই যে মানুষ পাথর পরে, হাতে আংটি পরে, এই পরে সেই পরে, এগুলার ভিত্তি কি, কেন পাথর পরে, পাথর কি চেঞ্জ করে? ইভেন রাজা বাদশারা পাথর দিয়ে অনেক কিছু করতো। তো এগুলা কিন্তু লজিক আছে পাথরের, কারণ পৃথিবীতে সমগ্র পৃথিবীর সৃষ্টি জগতে যা যা আছে সবকিছু মানুষের উপকারের জন্য, মানুষের উপকার এবং ক্ষতি করে। ঠিক তেমনি ট্যারট কার্ড যখন রিড করা হয় তখন এটার বৈজ্ঞানিক কোনো ভিত্তি আসলে নাই। কারণ ট্যারট কার্ড যখন রিড করা হয় তখন মানুষ যখন ট্যারট কার্ড বিশ্বাস করে, মনে করেন ট্যারট কার্ডে আসলো যে কালকে তোমার একটা অ্যাক্সিডেন্ট হবে, মনে করেন, যদি আমি বিজ্ঞান ভিত্তিক চিন্তা করি যে হ্যাঁ ট্যারট কার্ড বলছে তোমার একটা ক্ষতি হবে 3 দিন পরে, তো আলটিমেটলি মাথার মধ্যে ঘুরতেছে আমার একটা ক্ষতি হবে, তার এটা সাইকোলজিক্যাল ব্যাপার, তার মাথায় ঢুকে গেছে ক্ষতি হবে। এখন সে যদি উষ্টা খেয়ে পড়ে, তার কাছে মনে হবে ট্যারট কার্ডের ক্ষতি হয়েছে। সে যদি একটা কোনো হাত থেকে কিছু পরে ভেঙে যায়, সে ভাববে কার্ডের জন্য ক্ষতি। তাহলে মানে ট্যারট কার্ড যেটা বলছে সেটা মিথ্যা। এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। ওকে, সায়েন্টিফিক ব্যাখ্যা। কারণে একটা বিষয় কি আমরা রেজা ভাই এরকম করতে পারি, সরি ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে কন্ট্রাডিকশন তো অবশ্যই আছে, কজ দিস ইজ নন সায়েন্টিফিক, এটা বৈজ্ঞানিক না। বিলিভের জায়গাটা তো, এটা তো বৈজ্ঞানিকও হতে পারে, অবৈজ্ঞানিকও হতে পারে। লাইক আমার চোখের সামনে একটা কিছু ঘটছে, সেটা আমি চোখ দিয়ে দেখে বিশ্বাস করছি, কিন্তু পরাবাস্তব পৃথিবী বলেও একটা ব্যাপার আছে, যেটা আমি দেখি না চোখে, যেটা আমাকে প্রভাব করে, যেটা আমার মনে বলে দিচ্ছে আজকে সকালবেলা আজকে দিনটা আমার ভালো যাবে না, এবং সত্যি সত্যি ভালো গেল না। কিংবা আমার মন বলছে যে আজকে অনেকদিন পরে আমার খুব প্রিয় একজন মানুষ আমার বাড়িতে বেড়াতে আসবে, এবং সত্যি সত্যি সেটা চলে আসলো। তো দিস ইজ, এটাকে যদি আপনি সেই বস্তু ভিত্তিক সায়েন্সের কথা বলেন, সেই জায়গাতে তো যায় না, কিন্তু এখানে এটারও কিন্তু সায়েন্সের একটা জায়গা আছে। রাইট, হ্যাঁ, সায়েন্সের জায়গা আছে। তো সায়েন্স সেগুলোই বিশ্বাস করে যেগুলো সায়েন্স দেখে, যা দেখে নাই সায়েন্স সেটা করে না। সায়েন্স দেখবেন
অনুমান করে, যেমন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত লক্ষ কিলোমিটার, প্রায় লাস্টে প্রায় লেখা, মানে বিজ্ঞান লাস্টে লিখে দেয় প্রায়, মানে বিজ্ঞানও নিশ্চিত না কতটুকু দূরত্ব বা কতটুকু মেজারমেন্ট, আর যখন তারা এজাম্পশন করে তখন তার বিজ্ঞানও নিশ্চিত না। ঠিক ট্যারট কার্ড একটা এজাম্পশন মানুষের লাইফের জন্য, জাস্ট এজাম্পশনের জন্য। আমি একটু যে এক্সাম্পলটা দিলাম আপনাদেরকে, যে বিষয়গুলো এরকম যে আমি তার ব্রেনে ঢুকাই দিলাম যে তোমার ক্ষতি হবে, তার ক্ষতি হয়ে যাচ্ছে, সে এখন তার যাই হোক সে ভাবে ট্যারট কার্ড নিয়ে। এটা হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যা। আর যদি প্যারানর্মাল ব্যাখ্যা আমি দিই ট্যারট কার্ডের, সেই ট্যারট কার্ডের প্যারানর্মাল ব্যাখ্যা অনেক, কারণ মেজর আরকানা আর মাইনর আরকানা যে কার্ডগুলো আছে সেগুলো হচ্ছে এই কার্ডগুলো মানুষের জীবন নিয়ে কথা বলে। যেমন ধরেন আপনার কার্ডে আসলো আপনি অসুস্থ হবেন, এখন এটা মিলে যাবে আপনার সাথে, অসুস্থ হবেনই আপনি 7 দিন পর হইতে পারেন, 10 দিন পর কার্ড বলে দিবে যে এতদিনের মধ্যে হবেন। আমি ভাবলাম যে এটা ফেক বা এটা একটা আন্তাজে আমি বলে ফেললাম, তাহলে সে বর্তমান কিভাবে জানে আপনি কি করেন, আপনার বাবার কি অবস্থা, আপনার মায়ের কি অবস্থা, কার্ড খেয়ে সে বলে দেয়। আপনার পাস্ট, আপনি ছোটবেলায় কি করতেন, এখন ছোটবেলায় কি সমস্যা হয়েছে আপনার, ইভেন এমন বিষয় আমি যে রেডিওতে আমাদের লিসেনার শুনতেছে, আমি যে মানুষকে বলে দিচ্ছি দেখে এগুলো তো আমি বলতেছি না, কার্ড বলতেছে, আমি নিজের মধ্যে কিছু বলি না। এইগুলো তাহলে কিভাবে হচ্ছে আমার কোশ্চেন লিসেনারদের কাছে। আমি যদি এখন ব্যাখ্যা দেওয়া শেষ নেই, অনেক ব্যাখ্যা দেওয়া যাবে। তো যারা বিশ্বাস করেন না তাদেরকে বলবো ঠিক আছে ভবিষ্যৎ আমি ব্রেনে ঢুকাই দিলাম, সেটা হয়ে গেল। তো কিভাবে কার্ড পাস্ট বলতে পারে একুরেটলি? যাদের কার্ড রিড করছে, যারা লিসেনাররা এখানে রেডিওতে আসছে, অনেক মানুষ যে তারা কার্ডের এফেক্ট বলে গেছে, বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার লাভ হয়েছে অনেকের। ক্ষতি হওয়ার পর তাদের অনেক বড় বড় বেনিফিট হয়ে গেছে। তো কিভাবে তাদের সেটা হইলো? তো এগুলোর বিজ্ঞান কোনো ব্যাখ্যা নাই। বিজ্ঞানের ব্যাখ্যা যেটা বললাম যে সাইকোলজিক্যাল, এছাড়া প্যারানর্মাল ব্যাখ্যা যদি দেয় তো অনেক বিরাট লম্বা এই ব্যাখ্যা। দিতে হলে প্যারানর্মাল ব্যাখ্যা দিতে হলে আমাকে ধর্মীয় বিষয় নিয়ে আসতে হবে এটার মধ্যে। না, আমরা সেই বিষয়গুলোকে খুব সচেতন ভাবে অ্যাভয়েড করি, এবং একটা বিষয় আমরা স্পষ্ট করে আমাদের লিসনারদেরকে বলতে চাই, ধর্মীয় কোনো বিষয় নিয়ে আমাদের কোনো ধরনের কোনো মতামত নাই, ওই বিষয়ের সাথে কন্ট্রাডিক্ট করে এরকম কোনো বিষয় আমরা আনতে চাই না। এবং আমি আমার জায়গা থেকে বলছি, দিস ইজ অ্যান এন্টারটেইনিং শো। এটাকে আপনি বিশ্বাস করবেন কি করবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা যখন অনুষ্ঠানটা শুরু করি তখন কিন্তু আমরা সেখানে এক ধরনের কশন বা সচেতনতামূলক যে প্রচারটি আমাদের অনুষ্ঠান সম্পর্কে সেটা করেই বলি। এটা অবৈজ্ঞানিক একটা শো এবং এটার কোনো বাস্তব কোনো ভিত্তি নাই। সেই জায়গাটি থেকে এটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নাই, আমরা আপনাকে ইন্সপায়ারও করবো না। আর এই কথাগুলো বলাতে আমি জানি ডরের অনেক ডাই হার্ট ফ্যান আছেন, রেজা ভাইয়ের অনেক ডাই হার্ট ফ্যান আছেন, এবং আমি দেখেছি ফেসবুকে অনেকেই আমাকে নিয়ে গালিগালাজ পর্যন্ত করেন, বকাঝকা পর্যন্ত দেন কেন আমি রেজা ভাইকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে দেই না বা কোনো কিছু করতে দেই না। বাট বিলিভ মি, এই বিষয়গুলো নিয়ে কেউ বিতর্ক তৈরি করুক এটা আমি চাই না, এবং এটা আমাদের অনুষ্ঠানের ভালোর জন্যই। এটা সম্পূর্ণই ইলিউশনিস্টিক একটা বিষয় আমার কাছে মনে হয়, অ্যাজাম্পশনের একটা বিষয় আমার কাছে মনে হয়। তাহলে আমি একটা জিনিস ডিসেন্টকে দেখাই, এখনই দেখাই দিই, যেহেতু সবাই আমাদের হাতে একটু আছে। কি দেখাবেন আপনি অনুষ্ঠান ঢোকার আগে আমাকে যেটা দেখালেন? না সেটা না, এটা তো যখন রেডিওতে আসে আপনাদের কিছু দেখাই, রেগুলার দেখাই, আপনারা যত দেখেন অবাক হচ্ছেন। আমি কিন্তু অবাক হই না কেন জানি না। না আমি আমার কাছে মনে হয় যে ঠিক আছে, এটা প্র্যাকটিস করলে হয়তো বা পাওয়া যাবে কোনো না কোনো ভাবে। একটা জিনিস ভ্যানিশ হয়ে গেল চোখের সামনে, এত ক্লোজ, এত আছে। ট্রু, এটা 100% ট্রু। ভ্যানিশ করে দিয়েছেন কিছু একটা, চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা যাই হোক, লিসেনার যারা আছে তারা একটু রেডি হন, কমিউনিকেট হবে, আপনারা জাস্ট রেডি হন। যাদের হাতে মোবাইল আছে মোবাইলটা হাতে নিয়ে নেন, হাতে রাখেন, মানে যারা টেবিলে রেখে বা বিছানায় রেখে শুনতেছেন। ইভেন যারা ওদেরকে পার্টিসিপেট করতে হবে, পার্টিসিপেট করবে আমার সাথে। আচ্ছা যদি তাহলে কি ফেসবুকের মাধ্যমে করবে? না এখন লাইভে পার্টিসিপেট এখন করতেছে আমার সাথে লাইভে। আচ্ছা না, কিন্তু ওরা কি কোনো রিঅ্যাকশন জানাবে কিনা? ওদের রিঅ্যাকশনটা কিভাবে জানাবে? পেজে জানাবে। আপনাদের তাহলে পেজের ঠিকানাটা আমরা একবার একটু বলে দিই, www.facebook.com/dartarot। আমি আবারও বলছি www.facebook.com/DAARTAROT। এই পেজটিতে সবাই চলে আসুন, এখানে আপনারা আপনাদের প্রতিক্রিয়াটা জানাবেন। উনি যেটা করবে আপনার সঙ্গে, আমি জানি না আসলে কি করতে যাচ্ছে। রাইট। আচ্ছা তার আগে আপনার মোবাইলে, যাদের হাতে মোবাইল আছে তারা মোবাইল একটু হ্যালো বলেন। হ্যালো, আমার হাতে মোবাইল নিয়ে আমি কাজ করছি। যারা রেডিও শুনতেছেন মোবাইলে তারা একটু হ্যালো বলবেন মোবাইলে, আমি শুনবো। জাস্ট আমি যাতে শুনতে পারি, যদিও শোনা সম্ভব না, তারপরে আপনার গায়েবী আওয়াজ দিয়ে শুনে ফেলবেন। শুনেন না গায়ে, চেষ্টা করবো শোনার। এখনো অনেকে বলেন নাই, কিছু লোক বলছেন কিছু লোক বলেন নাই, আবার বলবো প্লিজ। বললে আমি শুনবো, তারপর আমি স্টার্ট করবো। আমাদের সামনে যারা সেরাই তো বলে নাই, বলো না কেন? হ্যালো হ্যালো। হ্যাঁ, যারা লিসেনাররা যারা শুনতেছেন তারাও একবার হ্যালো বলেন। ওকে, এখন আমি 4টা কোশ্চেন করবো, খুব দ্রুত কোশ্চেন আনসারগুলো করবেন, খুব দ্রুত। এটা হবে আপনাদের সাবকনশিয়াস মাইন্ড নিয়ে, কনশিয়াস মাইন্ড নিয়ে না, যা চিন্তা করেন তা নিয়ে না, বিষয়টা সাবকনশিয়াস মাইন্ড নিয়ে হবে। খুব দ্রুত আনসার করবেন, খুব দ্রুত, এবং আনসার গুলো করবেন শব্দ করে, মোবাইলে শব্দ করে আনসার করবেন। যদি শব্দ করে আনসার না করেন আপনাদের সাথে হবে না। এটা আমি বলতে পারি ব্রেন গেম। হ্যাঁ, এটা চান্স, আমার মনে হয় এটা একটা চান্স হিসেবে আপনারা নেন। এবং রাত বিরাতে যারা এখন শুনছেন অনুষ্ঠানটা, অনেকেই ঘুমিয়ে গেছেন, বেশি শব্দ করলেও সমস্যা, হালকা মোবাইলে হালকা করে শব্দ করে করলে হবে, জিনিসটা করতে। আমি জাস্ট কোশ্চেন করবো, কোশ্চেনের আনসার গুলো একটু শব্দ করে করবেন, যাতে হালকা, আমরা যে মোবাইলে কথা বলি সেভাবে বললেই হবে। তো আমার 4টা কোশ্চেন স্টার্ট করি, আপনারা একটু রেডি হন। মানে আমরাও কি অ্যানসার দিব? এটা আপনারা মাইকে চুপ থাকবেন, হ্যাঁ, ওকে, জাস্ট আপনারা মনে মনে করতে পারেন। কিন্তু যারা লিসেনার যারা আছে তারা সরাসরি আনসার করবেন, মোবাইলে আওয়াজ করে শব্দ করবেন। আচ্ছা আমি কোশ্চেনগুলো স্টার্ট করলাম। 1 + 1 = কত হয়?
2 + 2 সমান কত হয়? 4 + 4 সমান কত হয়? 8 + 8 সমান কত হয়? ওকে 16। ওকে, খুব দ্রুত 5 থেকে 12-র মধ্যে একটা নাম্বার মনে মনে চিন্তা করুন। খুব দ্রুত 5 থেকে 12-র মধ্যে একটা নাম্বার চিন্তা করুন, খুব দ্রুত, যেটা আপনার মাইন্ডের প্রথমেই চলে আসছে। সেটার আনসার আমি দিব ব্রেকের পরে। কি ভাই যেহেতু ব্রেকে যাইতে আমাকে বাসা করছে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, 5 মিনিটের ব্রেক। 5 মিনিট পরে আমরা ফিরে আসছি। স্টে টিউনড। তার মানে ভয় প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কাঁচা খেয়ে ফেলার ভয়াবহ স্বাদ নিয়ে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি এখন ডরের সাথে। এখন থেকে ডরের মুহূর্তগুলো আরো বেশি কাঁচা এবং টাটকা করতে সাথে রাখো প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। কারণ ডর মানে ভয়, আর ক্যান্ডি মানে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ব্রেকিং নিউজ, ভিন গ্রহের এলিয়েন কাঁচা খেয়ে ফেসে গেলেন। আমাদের নরসিংদী সংবাদদাতা জানান, মনোহরীর দোকানদার রশিদ আলী ভিন গ্রহের একটি এলিয়েনকে বশ বানিয়ে ফেলেছেন। এলিয়েনটিকে দিয়ে দোকানে ঠোঙা বানানো ছাড়াও বাড়িতে কাপড় কাচা থেকে শুরু করে বাচ্চাকে ঘুম পাড়ানো সহ সব কাজ করিয়ে নিচ্ছে। দোকানে ছিল কাঁচা পেঁপে, কাঁচা কলা, কাঁচা মরিচ খরিদ করতে। এইগুলো তো আমি বেশি না। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, আমি তখন ধরাই দিলাম প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বাস তারপর থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি কাঁচা আমের সাথে কি যে মজা পাইলো। কাঁচা আমের সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, কাঁচায় যখন খাবেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি খান। এক্সকিউজ মি আপা, আমি কোম্পানি থেকে এসেছি। আপনি কি আমাদের গুঁড়ো দুধটা ট্রাই করেছেন? না। আজকেই করে দেখুন, সাথে দারুণ গিফটও আছে। না না, গিফট না, আমার দরকার সেরা গুঁড়ো দুধ। আপা আমাদেরটাই তো সেরা। সবাই তো নিজেকে সেরা। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর। 5 মিনিট পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি ডরে, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। স্পেশাল সেগমেন্ট ট্যারট কার্ড রাউন্ড চলছে। রেজা ভাই মেন্টর, আমি আরজি কিবরি আপনাদের সাথে রয়েছি। জি, আমরা কি পেলাম? আচ্ছা, আমরা এটা লিখতে বলি ফেসবুকে, যে যেটা ধরেছে সেটা আমি আনসার মানে বুঝে যাব। আমি করে আচ্ছা, আমি বলার পরে তার বলার পরে আপনারা প্লিজ রিপ্লাই দিবেন। হ্যাঁ, রিপ্লাই দিবেন। আপনারা মনে মনে কি ভাবছেন সেটা আমার জানার প্রশ্নই আসে না। এটা কিন্তু আধ্যাত্মিক কোনো ব্যাপার না, এটাকে বলে সাইকিক রিলেটেড থিংস। হ্যাঁ, এটা আধ্যাত্মিক কোনো ব্যাপার না। আমি ইলমে গায়েব না, আমি আপনাদের মনের খবর জানি না, কিছু জানি না। জাস্ট আমি এগুলো প্র্যাকটিস করি, রিসার্চ করি, প্রায় 16 বছর ধরে রিসার্চ করি। তো আমার গবেষণা এগুলোর উপরে। আমি মানে পেশায় একজন ব্যবসায়ী আসলে। এটা আপনারা অনেকে আমার কোয়েশ্চেন করেন, বা টেরার কার্ড আমার পড়ে দেন। আসলে এটা আমার ব্যবসা না। তারপর আমি চেষ্টা করি আপনাদের পেজে আনসার করার। এখন আপনারা মনে মনে যে সংখ্যাটা ভেবেছেন সেটা হলো 7। খুব সামান্য কিছু লোক, খুবই সামান্য, মানে 1 লক্ষের মধ্যে 10 জন লোক 7-এর বাইরে ভেবেছেন। লাখের মধ্যে 10 জন। যেহেতু সাবকনশিয়াস মাইন্ড আমি কোয়েশ্চেন করছি, আপনারা ভেবেছেন 7। যাদের যাদের সঠিক আনসার হয়েছে তারা একটু কমেন্ট দেন। রাইট, আমাদের যে স্ট্যাটাসটা দেয়া আছে, একদম প্রথমে যে স্ট্যাটাসটা পাবেন ফেসবুকে, সেখানে কমেন্টস দেন। যদি মনে করেন যে 7 ঠিক থাকে তাহলে আপনি লিখবেন 7, শুধু লিখবেন কমেন্টে 7। এবং প্লিজ সবাইকে পার্টিসিপেট করতে বলছি, কজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা এই মুহূর্তে ডর শুনছেন, এই নাম্বার দিয়ে রেজা ভাই যে কাজটা করবেন, আমার যেটা মনে হয় উনি প্রত্যেকের পার্সোনালিটি বা প্রত্যেকের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর সঙ্গে যোগ থাকার পসিবিলিটি উনি নির্ণয় করবেন, যে আসলে 7 বলতে আসলে কি বা অন্যান্য সংখ্যা বলতে আসলে কি। আমার যেটা মনে হয় একটা বিষয়, হ্যাঁ, আরেকটা বিষয় আপনারা কমেন্টস করবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অনেকে শিখতে চান, জানতে চান কিভাবে আমি করি, কিভাবে কাট করি, কিভাবে এগুলো বলতে পারি। যারা যারা জানতে চান বা শুনতে চান বা শিখতে চান, তারা রেডিও শোতে থাকবেন, মানে প্রতি বৃহস্পতিবার শুনবেন এই প্রোগ্রামটা। তাহলে আমি প্রতি বৃহস্পতিবার আস্তে আস্তে আমি আগাবো আপনাদেরকে নিয়ে। কিভাবে আমি আস্তে আস্তে শিখাই দিব, কিভাবে করতে হয়, কিভাবে প্র্যাকটিস করতে হয়, সবই আস্তে আস্তে আমি শিখাবো, কিবলি ভাইয়ের অনুমতি যদি আমাকে দেয়। শিওর, নিশ্চয়ই। বলেন, এরপর যে কমেন্টস গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ফেসবুকে, 7 করেছে অনেকেই, বেশিরভাগই 7 ইয়েস, প্রায় 90। আপনি যেটা বললেন সেটা ট্রু। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 10ও করেছে অনেকে, 8, 9 বা অন্যান্য সংখ্যা করেছে। আপনি কি বলতে চাচ্ছেন বলেন? এটাই বলবো যে লাখের মধ্যে কয়েকজন লোক আছে যারা 7 ভাবে নাই। এখানে বেশিরভাগ মানে 95%, 96% লোক 7ই মাথায় আসবে। কেন আসবে সেটা আমরা নেক্সট এপিসোডে বলবো। নেক্সট এপিসোডে 7 আমাদের একটা গেস্ট ওয়েট করতেছে। ওকে, ফাইন। কিন্তু রেগে যাবেন কিন্তু ওনারা সবাই। কেন মানে কেন হলো 7 বা অন্য কোনো কিছু আসলো? ওকে, আমার মনে হয় যে এই বিষয়টা রেজা ভাই আপনি পুরো সপ্তাহ ব্যাপী আমাদের ফেসবুকে যারা কমেন্টস করেছে ওখানে আপনি রিপ্লাই দিবেন 7 কিংবা অন্য সংখ্যা হলে কি হয়। ফেসবুকে থাকেন, আমরা ফেসবুকটাকেও পপুলার করতে চাই আপনাদের সবার মধ্যে, যে কারণে আমার মনে হয় এই বিষয়টা ফেসবুকে হলে ভালোই হবে। ওকে, এবার আপনি একটু আপনার কথা বলেন তো, আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়? আমি মেরুল বাড্ডা
ডিআইটি প্রজেক্ট। নাম যেন কি বলছিলেন? নাসিম আক্তার নাতাশা। 37-এর বেশি বয়স আপনার? হ্যাঁ। বলুন আপনার কি বিষয়, আগে স্টোরিটা বলুন, তারপরে আপনার বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে ওনার সম্বন্ধে আমি কিছু বলে যাই আগে ভাগে। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। আপনার মেজাজ খুব খিটখিটে থাকে, কেন থাকে এটা জানেন আপনি? না, আপনি খারাপ জানেন জিনিস, কি হ্যাঁ। থাকে, জানেন এটা? মানে এটা রাগ, জানেন বাসায় কেউ কষ্ট। সবাই বলে কর্কশ থাকে মেজাজ? আমাদের বাসা সবাই, সবারই শুধু আমার না, সবাইকে খারাপ জিনিস ধরছে। খারাপ জিনিস ধরছে কিনা সেটা উনি বলবে, আপনার আপনি পা জানেন। কি ঝিমঝিম করে? হ্যাঁ, ব্যথা করে। বডি ঝিমঝিম করে, মাথা ঘুরে ওঠে, চোখে অন্ধ মানে ঝাপসা দেন হঠাৎ করে সুস্থ অবস্থায়? আচ্ছা, এটা ভাই এটা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে সবার আগে। আপনার কি প্রেশারের রোগ আছে? নাই। আচ্ছা বলেন, সমস্যা নেই, বলেন নাই। না না, মুখে বলেন। নাই। ওকে। না। আচ্ছা, ডায়াবেটিস? না। আচ্ছা, যদি ভাই কিবরে ভাই ওনার ডায়াবেটিস আর প্রেশার ছাড়াও বডি এরকম জ্বালা পোড়া করে, তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিক আছে? ছোটকাল থেকে জ্বালা পোড়া করা গ্যাস্ট্রিকের ব্যাপার। হ্যাঁ, শীতের মধ্যে কি ঘামি আমার গা। ডাক্তার কিছু বলছে? ডাক্তার কি বলবো, কিছু বলে নেই। আমি বাচ্চা হইতেছে না, আমি দেখাইছি, বলে কি পেট নাকি ভালো আছে, বাচ্চা হয়ে না কেন? আমি তো জানি আমার খারাপ জিনিস, ডাক্তার কি বিশ্বাস করে বলেন? আমার আপন চাচাতো ভাই মেজর ডাক্তার, সে বলে কি আমার নাকি মানসিক রোগ। আর কি বলবো, আমার এত রাগ উঠছে জানেন, তাকে ইচ্ছে করেছিল একটা মাথা। আপনি 37 বছর বয়সে এখনো কি বেবি নেওয়ার ট্রাই করছেন? হ্যাঁ, বিয়ে হয়েছে 10 সালের 1 জানুয়ারি। আমার যতটুকু শোনা হয়েছে বিভিন্ন ডাক্তারদের কাছে ইন্টারভিউ করে, যেহেতু লাস্ট 11-12 বছর শুধু ইন্টারভিউ করে যাচ্ছে বিভিন্ন মানুষের, সেটা হচ্ছে 30-এর পরে মেয়েদের নাকি ট্রাই করা উচিত না, মানে বেবির ক্ষেত্রে। মানে এরকম বলে অনেক সময় ডাক্তাররা। এটা আসলে ওনাদের জায়গা থেকে ওনারা ভালো ব্যাখ্যা করতে পারবেন, আমি শুনেছি এরকম। মানে ইটস ভেরি রিস্কি, ফিজিক্যালি ইটস ভেরি রিস্কি। কি তো অবশ্যই, কিন্তু অনেকে যেমন দেশের বাইরে কিন্তু নিচ্ছে মানুষ, দেশের বাইরে মানুষ বিয়ে করে লেট প্যারেন্ট, সবাই দেশের বাইরে দেখবেন ইউরোপ আমেরিকাতে বিয়ে করে 30-35-40 বছর বিয়ে করে। এটা এখন আমাদের দেশেই কালচার হয়ে গেছে, মানে এখন তো কিছু করে না, কিন্তু ফিজিক্যালি মানে এটা অনেক রিস্কি। রিস্কি তো অবশ্যই, কারণ বাচ্চার জন্য রিস্কি। কারণ কেন হয়, মেয়েরা কিন্তু খুব দ্রুত মোটা হয়ে যায়, আমাদের চর্বির কারণে বাচ্চারা প্রেশার থাকে, হাত পা বাঁকা তারা হইতে পারে, এই জন্য ডাক্তাররা মানা করে যে রিস্ক হয়ে যায়। আচ্ছা, আপনার সমস্যাটা বলেন এখন শুনি। আমি আমার শরীরটা একটু ঠান্ডা হয়ে যায়, আমার শরীর থেকে একটু বাইক করে দেয়, নরমাল হয়ে যায়, আর একটা বাচ্চা হয়ে যায়। আমার শ্বশুর ছিল আপনার ম্যাজিস্ট্রেট ছিল, আমার আব্বা বিমান বাহিনীর অফিসার ছিল। যাই হোক, আমার বিয়েটা হয়েছে পরিচয়ের মাধ্যমে 1 মাসের ভিতরে। তা ওর সাথে না আমার মুখ আবার না, কেউ যদি দেখতে আসে আমাকে, মুখটা কালো হয়ে যাবে, এই যে কালো হয়ে গেছে, তো গায়ের রংটা আমার অনেক ফর্সা ছিল। তারপর আপনার চেহারা নষ্ট করে বলে আমার হাজবেন্ডকে এফেক্ট করছে, এক হুজুর বললো আর কি, কিন্তু ছাড়াতে পারে না। আমার কোথায় জানি বললেন? মেরুলবাটা ডিএটি প্রজেক্ট। এখানে কি অনেক আগে আমার থেকে আছেন? হ্যাঁ, আমি জন্মপর থেকে ঢাকা। আপনি এখানে? এখানে আমরা জন্মপর থেকে আছি। আছে তো? আছে কোথায়? বাবা মা কই থাকে? আমার আব্বা মারা গেছে, আমার আম্মা আছে মেরুলবাটা। একই বাসায় থাকেন? না, আমার হাজবেন্ড আর আমি থাকি এর পাশের প্লটে। আমরা আমাদের নিজেদের বাড়ি, উত্তরখান নাম শুনছেন না? আমাদের নিজেদের বাড়ি ওখানে ছিল। আমি বলি ওখান থেকে আমার খারাপ জিনিসটা ধরছে। ওখানে ছিল 6 কাঠার মধ্যে আমাদের অনেক বড় বাড়ি। তা আমাদের না ফ্যামিলিটাকে, আমাদের আত্মীয় আছে, অনেক ই করে ফেলছে। তারপর ওখান থেকে না খারাপ জিনিস আসছে না। আমি একদিন একটা কথা একটু বলি কি ভাই, অনেকেই সন্দেহটা করে কোনো তাবিজ হলে বা কোনো এফেক্ট হলে যে আত্মীয় স্বজন করছে, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন মহিলারা। তারপর আমরা যে ওখানে ছিলাম আর কি, এটা হলো আপনার 98 ডিসেম্বরের কথা। তা সন্ধ্যা হয়ে গেছে না, তা আমি একটু দরকারি একটা ওষুধ কিনতে যাব। গেছি বলে আপনার আসার সময় না দেখি ভয় পেয়েছি, আমি আম গাছ থেকে ঝাঁপ মারছে। এই যে আম গাছ থেকে ঝাঁপ মারছে, আপনি দেখছেন কিছু? কি ঝাঁপ মারছে? আমি পিছন থেকে ফিরছি, দেখি কিছু নাই। মানে বুঝতে পারছেন যে ঝাঁপ মারছে? হ্যাঁ, আমি পিছন থেকে তাকিয়েছি। আমি একটা মহিলাকে বলতেছি কি, এখানে গাছে কি ভোট টোট আছে নাকি? বলে কি আমরা জানি না তো। তারপর আমি আবার আসতেছি, আসার পথে একটা কবরস্থান, 2টা কবর আর কি, বাঁশ গাছ। আমি মনে মনে বলতেছি কি, এবার মনে আমাকে বাঁশ গাছে একটা ঢিল মেরে ভয় দেখাবে। সত্যি সত্যি একটা ঢিল মারছে না, আমি এমন দৌড় দিচ্ছি না, দৌড়টা তাপ করে নিচে পড়ে গেছি, উপরে পড়ে গেছে আর কি। তো পড়ে যাওয়ার পর ঘরে চলে আসছি। তো আপনার আমাকে চাপে আমার এই জায়গাটা চাপতেছে, বুঝছো? তারপর চাপার পর থেকে সারা রাত চালে আছে না, চালের মধ্যে হাঁটতো। আমি একটা রাত ঘুমাতে পারি, এখনো তো ঘুমাতে পারি না। এখনো ঘুমাইলে আপনার হয় কি জানেন, আমাকে না ধাক্কা মারে। আমার হাজবেন্ড আমার সাথে যদি ঘুমায় না, ধাক্কা কি জোরে মারে। আমার হাজবেন্ড চাকরি পর্যন্ত করতে যায়, সবাই অবাক হয়ে যায় যে আপনার এই যে সার্টিফিকেট দেখে বলে এত ভালো রেজাল্ট, আপনি কেন চাকরি করতেছে না? যায়, ওরা আর কিছু বলে না, নিবে এখন শিওর করে দেয়, কাগজ পাঠাবে। আলটিমেটলি আপনাদের এই এফেক্ট গুলো, মানে আমার হাজবেন্ডকে এফেক্ট করছে, জিনিসগুলো খারাপ জিনিসগুলো আপনাদের মানে পারিবারিক। আমি একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আমার কাছে যেটা মনে হলো, আমার নিজের লাইফের সাথে একটু জড়িত, যে বিষয়টা নিয়ে একটু বলতে চাই। গায়ে ধাক্কা মারার বিষয়টা কি, এটা কি ঘুমের মধ্যে হয় নাকি? না, জাগ না, আমি জেগে আছি না, আমার হাজবেন্ড হালকা তন্দ্রা আসে যখন, তখন এরকম হয়? পুরোপুরি জাগ না? না, একটা যেটা হয় হালকা তন্দ্রা আসার মধ্যে হয়, এটা আমারও হয় অনেক সময়। এটা আসলে আমি জানি না যে ব্রেজা ভাই এটা জানেন কিনা, যে অনেকক্ষণ যদি আপনি সারাদিন কাজ করেন, না ব্রেন যদি খুব বেশি টায়ার্ড হয়ে যায়, তখন আপনি দেখবেন যে আপনি হয়তো টেলিভিশন দেখছেন বা কোনো কিছু একটা ভাবছেন, ওই সময় একটা হালকা তন্দ্রা আসে।
আসে। ওই হালকা তন্দ্রাটা কিন্তু এক ধরনের ঘুম, হ্যাঁ, এবং এই ঘুমটা আলটিমেটলি বিজ্ঞান যেটা বলছে, আমি ফেসবুকের একটা পোস্ট থেকে পড়লাম, আমি জানি না কতটুকু সত্য, সেটা হচ্ছে ব্রেইন মেসেজ দেয় তুমি ঘুমায় যাও, ইউ আর টায়ার্ড, আর বডি কি করে, বডি মনে করে না ও মারা যাচ্ছে, এবং বডির মধ্যে ওই সময় একটা কেমিক্যাল তৈরি হয়, এবং এই কেমিক্যালটা তখন পুরো শরীরটাকে ধাক্কা মারে, ঝাঁকি দিয়ে ওঠে, এবং এটা আমার খুব রেগুলার হয় জিনিসটা, কারণ আমি এই কথাটা খুব টায়ার্ড থাকি, কথাটা 100% রাইট, যে বডি মনে করে সে মারা যাচ্ছে, এটা কিন্তু বডি মানে প্রায় মনে করে, ইভেন আপনি যখন ঘুমাতে যাবেন তখনও বডি মনে করে বডি মারা যাচ্ছে। এই জন্য দেখবেন আমরা এখন যেটা করি, এখন যে যুগ চলতেছে ফেসবুকের যুগ, সবাই রাত্রে ঘুমের আগ পর্যন্ত মধ্যে ফেসবুক চালায়, এবং চোখ চাচ্ছে ঘুমাতে, বা বডি ব্রেন চাচ্ছে না, ব্রেন চাচ্ছে তুমি জেগে থাকো, বা শরীর চাচ্ছে তুমি ঘুমায় যাও, কিন্তু যারা ফেসবুক চালাচ্ছে বা ইভেন যারা রেডিও শুনতেছে, অনেকে কিন্তু ঘুম চলে আসছে অলরেডি, কিন্তু সে জেগে আছে, ব্রেনের মধ্যে তার একটা কাজ করছে, বডি সাপোর্ট দিচ্ছে না, রাইট। সো এইটা আমরা যেটা বলবো যে এই কেমিক্যাল রিঅ্যাকশন হলে ব্রেন এবং বডির মধ্যে এই ধরনের একটা ঝাঁকি বা এরকম কিছু একটা হতে পারে। সো এটা নিয়ে আসলে এতটা বেশি হওয়ার কোনো দরকার নাই আমার যেটা মনে হয়। যাই হোক, আপনার কাছে না আমার যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, আমি জানি রেজা ভাই এটার এক্সপার্ট, রেজা ভাই বলবেন, সেটা হচ্ছে হতে পারে এরকম যে আপনি খুব করে চেয়েছেন আপনার একটা বাচ্চা হোক, আপনি যে কারণে আজকে প্রথমে এটা বললেন, এটা না আসার কারণে আপনি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ব্যক্তিগত জীবনে। একজন ফ্রাস্ট্রেশন ভোগা একটা মানুষেরই বিভিন্ন ধরনের মানসিক বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। কেউ যদি বলে আপনাকে আপনার মানসিক সমস্যা, সেটাকে খারাপ ভাবে নেওয়ার কোনো দরকার নেই। এই কথাগুলো রেজা ভাই হয়তো বা বলবেন। মানে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যেটা বুঝি, যে আপনার শরীরে অসুখ হওয়া মানে কোন একটা জায়গায় অসুখ হওয়া মানে হচ্ছে এটা অসুখ, ডাক্তারের কাছে যাবে। সুতরাং মানুষের মাথার ভিতরেও সমস্যা হতে পারে, এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নাই। সেখানে আপনি একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে যেতেই পারেন। আর রেজা ভাই আর আমরা দুজন মিলেই, আমাদের পুরো ডরের টিম মিলে আপনার জন্য আমরা দোয়া করবো। হ্যাঁ, উপরওয়ালা চাইলে প্রত্যেকেরই তিনি মঙ্গল করেন, আপনারও করবেন। এখানে এর চেয়ে বেশি কিছু বলার নেই। আপনাকে ছোট্ট একটা জিনিস দিব, সেটা আপনি বাসায় নিয়ে করবেন, ইনশাআল্লাহ আপনার সমাধান হবে। ওকে, এই হচ্ছে আপনাদের দুজনের জন্য আমাদের আজকে বলা, বিশেষ করে আপনার ফুপু এবং আপনার জন্য, দুজনের জন্য। প্রিয় শ্রোতা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই। রেজা ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনার ফ্যান এবং ফলোয়ার্সরা যেভাবে আমার দিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে, তাতে আমি তো যথেষ্ট রকমের আতঙ্কিত, কারণ তারা কোনোভাবেই চায় না আপনার কথার মধ্যে আমি ইন্টারাপ্ট করি। এই ভালোবাসা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া। আর যারা বিশেষ করে ট্যারট কার্ড নিয়ে স্টাডি করছেন, দৈনন্দিন জীবনে ট্যারট কার্ডের অনেক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট খুঁজে পাচ্ছেন, তাদেরকে আমরা বলবো জাস্ট টেক ইট অ্যাজ এ এন্টারটেইনমেন্ট। আমিও মনে করি বিশ্বাস করতে, রাইট। সো ওই জায়গাটা থেকে আপনারা এই জিনিসটাকে থেকে দূরে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আগামী বৃহস্পতিবার ঠিক রাত 12টায় আমরা দুজন আবার ফিরে আসবো, কিন্তু ডর শুরু হবে রাত 11টায়। ঠিক আছে, এটা সবাই মনে রাখবেন। আর সবাইকে অনেক ধন্যবাদ। আর আরেকটা বিশেষ কিছু আসছে ডরে, এটার জন্য আপনাদেরকে একটু অধীর আগ্রহে অপেক্ষায় থাকতে হবে। বিশেষ কিছু যেহেতু বলছি, সুতরাং সেটা বিশেষই হবে। অনেক ভালো থাকুন, শুভরাত্রি।